আচ্ছা, তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সবাই একটু চাই রেসপন্স করুন, সব ঠিকঠাক আছে কিনা। ওকে। আচ্ছা, সো দেখেন আমাদের ওয়েবসাইট বেসিক্যালি কি, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো আমরা সবাই ব্রাউজার ইউজ করতে জানি, তাই না? সবাই তো ব্রাউজার ইউজ করছে। আচ্ছা, কয়েকটা ব্রাউজারের নাম বলেন তো আপনারা। ক্রোম, ঠিক আছে। তারপর ক্রোম তো আমি ইউজ করতেছি। এরপর ফায়ারফক্স, আর কেউ? অপেরা, দেন মজিলা, রাইট। ওই তো মজিলা ফায়ারফক্স একই কথা। যাই হোক, তো আপনাদের মোটামুটি আইডিয়া আছে, তাই না? ওকে। হ্যাঁ, টর ব্রাউজার। অলরাইট, সো এখন যদি আমি লিখি যে ব্রাউজার লিখে যদি গুগল করি, টপ 10 ব্রাউজার। ওকে, সো ফায়ারফক্স, গুগল ক্রোম, ব্রেভ, ভিভ্যালডি, অনেক কিছু আছে। টর ব্রাউজার যে বললেন, সবকিছু আপনারা জানেন, তার মানে আমাদের অনেক আইডিয়া আছে ব্রাউজার কি জিনিস। আচ্ছা, তো এই যে ব্রাউজার গুলো আমরা দেখতেছি, এইগুলো আমরা মোটামুটি সবার ফোনে বলেন, আর হচ্ছে কি ফোনে বলেন, ডেস্কটপে বলেন, সব জায়গায় কিন্তু আছে, তাই না? ফায়ারফক্স বলেন, ক্রোম বলেন, আমরা কি কেউ কিছু না কিছু ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে ব্রাউজার গুলো আছে আমাদের সবার ডেস্কটপে আছে। এখন যদি আপনাকে কোনো কিছু লিঙ্ক দেওয়া হয়, কোনো একটা যদি লিঙ্ক দেওয়া হয়, আপনার লিঙ্কটা কোথায় ওপেন করেন? ঘুরে ফিরে কিন্তু ব্রাউজারে ওপেন করেন। সেটা ফোন থেকে হোক বা ডেস্কটপ থেকে হোক। সেটা হইতে পারে ফায়ারফক্স, হইতে পারে ক্রোম, সেটা হইতে পারে অপেরা, সেটা হইতে পারে এজ। তারপর মোটামুটি এগুলোর সাথে পরিচিত আর। আচ্ছা, সো একটা ওয়েবসাইট সেম ভাবে যেমন একটা লিঙ্ক দিলে আপনারা ব্রাউজারে ক্রোমে ওপেন করেন, সেটা কি অবশ্যই একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ ওপেন হচ্ছে। তো সেম ভাবে একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এগুলো সবকিছু কি ব্রাউজারে চলে। তার মানে ব্রাউজার ছাড়া আমাদের ওয়েবসাইট কিন্তু চলবে না, আপনি ওপেন করতে পারবেন না। ওয়েবসাইটের কাজই হচ্ছে ব্রাউজারে রান করা। ওকে। তো এখন আমি যদি ছোট করে আস্ক করি ওয়েবসাইট কি। আচ্ছা, এখানে কি বলছে, গুগল বলে দিয়েছে যে ওয়েবসাইট হচ্ছে কালেকশন অফ ওয়েব পেজেস আর রিলেটেড কন্টেন্ট, যাতে আমি বুঝতে পারি যে ওয়েবসাইটটা কি নিয়ে। ফর এক্সাম্পল, একটা ছোট এক্সাম্পল দিই। ধরেন আপনি দারাজ.com এ ঢুকছেন, ওইখানে অবশ্যই প্রোডাক্ট রিলেটেড জিনিসপত্র দেখবেন, আপনি দেখলেই বুঝবেন এটা কি, যে প্রোডাক্ট বেচা কিনা করে দারাজে। ঠিক আছে, দারাজ গেলাম। আপনি চাল ডালে ঢুকলেন, চাল ডাল, চাল ডাল.com। আপনি ঘরের বাজারে ঢুকেন, যদি অনেক সিমিলার। আপনি পিকাবুতে ঢুকেন, আপনি করবেন বিডিতে ঢুকেন, ঠিক আছে। আমি ওয়েবসাইট ওপেন করলাম, রিজনটা বুঝাই দিই। সো আমরা মাত্র শিখলাম যে ওয়েবসাইট হচ্ছে কালেকশন অফ ওয়েব পেজেস, মানে অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট হয়। অবশ্যই সেখানে রিলেটেড কন্টেন্ট থাকতে হবে যাতে বুঝতে পারি ওয়েব পেজটা কি নিয়ে। আর একটা কমন ডোমেইন নেম থাকবে। আর অ্যাটলিস্ট একটা ওয়ান ওয়েব সার্ভার থাকবে। বিষয়গুলো কি আমরা জানি না, আমরা একটুবারে ক্লিয়ার করবো আমরা যারা এটা নিয়ে আইডিয়া নাই আর কি। সো এখন দেখেন দারাজ ওপেন করলাম, ঢুকে বুঝতেছি এটা হচ্ছে কিছু প্রোডাক্ট বেচা কেনা করতেছে, জুয়েলারিও আছে, এরপর পর্দাও আছে, এসিও আছে, অনেক কিছু আছে এখানে, তাই না? আমাদের অনেক মাল্টিপল জিনিস এখানে সেল হচ্ছে। আবার চাল ডালে যাওয়ার পর দেখলাম যে সব ঘরের জিনিস বা হচ্ছে আহ ম্যাক্সিমাম হচ্ছে কি আহ আচ্ছা, তো চাল ডালে আসার পরে আমরা যখন দেখতেছি কি এখানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, ফ্রুটস এন্ড ভেজিটেবল, মিট এন্ড ফিশ, কুকিং। সো আইডিয়া হয়ে যাচ্ছে ওয়েবসাইটটা কি নিয়ে, বা অ্যাটলিস্ট জিনিসটা কি। একটা ছোট্ট একটা আইডিয়া আছে তো মাথার মধ্যে। ঘরের বাজারে দাম, এখানে কি ওয়েবসাইট ভেঙে গেছে নাকি? আচ্ছা, না। এখানেও কিন্তু মোটামুটি মুক্ত আম আছে, ওদের এখন আম নিয়ে প্রমোশন করতেছে, যাই হোক। তো এখানে গেলেও মোটামুটি আইডিয়া পাচ্ছে এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় আর কি, তাই না? এবার পিকাবুতে যাই, দেখি এটা অলরেডি আছে কিনা। এই যে পিকাবুতে গেলে আবার দেখবেন হচ্ছে এক্সেসরিজ জিনিসপত্র বেশি পাওয়া যাচ্ছে। সো একটা ওয়েবসাইটে ঢুকলে ভাইব ডিফারেন্ট, দেখছেন? আবার কোর্ডিনেট গেলে কি আসতেছে এখানে, আবার দেখে বুঝে এটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বলা লেখাই আছে। সো প্রত্যেকটা ওয়েবসাইট কি রিপ্রেজেন্ট করে এটা আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কে গেলে বুঝতে পারবো, তাই না? সো এই জন্য ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে একটা কালেকশন অফ ওয়েব পেজ, মানে এখানে মাল্টিপল পেজ থাকতে পারে, তাই না? এখানেও কিন্তু মাল্টিপল পেজ আছে, এই যে অনেকগুলো পেজ আছে, ক্লিক করলে আরেক পেজে নিয়ে যাচ্ছে আমার, নিতেছে না যে আরেক রিলোড আরেক জায়গায় নিয়ে গেছে। এখানেও এখানে ক্লিক করলে কোন একটা জায়গায় নিয়ে যাবে আমাকে, তাই না? আবার এখানেও কোনো যে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাচ্ছে, তাই না? এগুলা কি, এগুলাই হচ্ছে আমার কালেকশন অফ ওয়েব পেজ, মাল্টিপল পেজ আর কি। আপাতত যা আমরা ছোট্ট করে বুঝতেছি আর কি।
এবং এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় ধরে নিয়ে যাবে আমাকে, তাই না? নিতেছে, সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, তো কালেকশন অফ ওয়েব পেজটা আমরা বুঝলাম, রিলেটেড কন্টেন্টও বুঝলাম, হ্যাঁ ওই অনুযায়ী তার কন্টেন্ট ওয়েবসাইটে থাকে, ওয়েব পেজে থাকে, সেটা বুঝলাম। সো কমন ডোমেইন নেম আর সার্ভার আবার কি জিনিস আমরা বুঝি নাই, তো আমরা বোঝার ট্রাই করি। সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের লেআউট, ঠিক আছে? সো এটাকে যদি ক্লিক করে এটা আমরা কালার দিয়ে ফেলি, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। ওকে, সো ওয়েবসাইট। আচ্ছা, তো এই ওয়েবসাইট যে আমরা ইউজ করতেছি, ঠিক আছে, এই ওয়েবসাইটে একটা নাম আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে কি একটা নিজস্ব নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে ডোমেইন নেম। ফর এক্সাম্পল, এই উপরে আমরা একটা অপশন দেখি না অলওয়েজ প্রত্যেকটা জায়গায়, বড় করে একটা বার থাকে, বারের রংটা হইতে পারে হচ্ছে একটু ডিফারেন্ট কালারের, সেখানে একটা নাম হইতে পারে, সেটা কি আহ চাল ডাল, চাল ডাল বাদ দেন, আমরা কোডবিন বিডির কথাই বলি, ঠিক আছে, codemanbidi.com। সো এখান থেকে codemanbidi.com, তাও কি এখানে এইচটিটিপিএস বলে কিছু একটা আছে। এটা আমরা দেখেন দেখছি যে এইচটিটিপিএস, খেয়াল করছি এখানেও আছে, দেখেন এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে এইচটিটিপিএস। আচ্ছা, যেটা আমি ক্লিয়ার করেছি জিনিসটা কি, এইচটিটিপিএস codemanbidi.com। আচ্ছা, এইচটিটিপিএস গুগল.com, ফেসবুক.com, ইনস্টাগ্রাম.com, রিয়েলমি.com, বা যে কোনো প্রত্যেকটা ওয়েবসাইট একটা নাম থাকে। এই যে নামটা আমরা দেখতেছি ছোট্ট করে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আমার আর কি বলে বলেন তো, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। ওকে, আচ্ছা, তো এটাকে কি বলে? ডোমেইন নেম। তাই এখানে বলা হয়েছে কি, যে আইডেন্টিফাইড বাই আ কমন ডোমেইন নেম, সবার একটা নিজস্ব ডোমেইন নেম থাকে। কোডম্যানবিডি দেখেন, codemanbidi.com, এরপর এখানে দেখেন পিকাবু.com, ঘরের বাজার.com, চালডাল.com, দারাজ.com, তাই না? এক্সেল ডট কম, তাই তো নাকি? প্রত্যেকটা ওয়েব পেজের একটা নিজস্ব নাম থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন নেম। এরপর কি বলছে, যে পাবলিশড অন অ্যাটলিস্ট ওয়ান ওয়েব সার্ভার। এখন ওয়েব সার্ভার আবার কি জিনিস? তো আমি যদি এখানে গুগল করি ওয়েব সার্ভার বাই কি জিনিস, আচ্ছা, সো এখানে অনেকগুলো এক্সাম্পল দিছে, যে অন আ হার্ডওয়্যার সাইড ওয়েব সার্ভার ইজ আ কম্পিউটার দ্যাট স্টোরস ওয়েব সার্ভার। আচ্ছা, এটা বোঝার দরকার নেই, আমরা এভাবে বুঝি। সো প্রত্যেকটা সবারই ফোনে মোটামুটি কি, এখানে অনেক সার্ভার এক্সাম্পল তারা দিচ্ছে, আপনারা যারা এক্সপ্লোর করতে পারেন, আমি নিজের মতো বুঝাই দিই আপনাদেরকে। সো ডোমেইন নেম বুঝলাম, তো ওরা বলছে ওয়েব সার্ভারে জমা হয়, এটা আবার কি জিনিস? তো আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, তাই না? আমরা সবাই পিসি ডেস্কটপ অনেক কিছু কি ইউজ করে থাকি। এখন এই পিসি ডেস্কটপ যেগুলো আমরা ইউজ করতেছি, তাই না, সবাই কি হয়, ওইখানে একটা জিনিস থাকে, কি থাকে, যে আমাদের ছবি সেভ করছেন। এই যে আমি পিসির মধ্যে এত কিছু জিনিস রাখছি, ভিডিও বলেন, আপনাদের ক্লাস রেকর্ডিং বলেন, ঠিক আছে, ক্রোম রেডি রাখলাম, কোড রাখলাম, এই জিনিসগুলো কোথায় জমা হয়? আমার পিসি একটা হার্ড ডিস্ক আছে, স্টোরেজ আছে, তাই না? কি আছে? একটা স্টোরেজ আছে। স্টোরেজের কালার ধরুন অরেঞ্জ দিলাম, বলেন কোন কালারটা আছে? অরেঞ্জ, যাই হোক, এটা কালার দিয়ে ফেলি, যেমন ব্লু কালার। সো এটা কি, এটা হচ্ছে আমার স্টোরেজ। স্টোরেজ কি, স্টোরেজ আমার কিছুই না, যেখানে আমার জিনিসপত্রগুলো রাখা হয়। এখন আমি যে মোবাইল ফোনের এক্সাম্পল দিই, মোবাইল ফোনের কি মেমোরি কার্ড থাকে, বা আমরা যখন মোবাইল ফোন কিনি আমরা দেখি কি, যেটার র্যাম আর রম কতটুকু আছে, মানে ডিস্ক স্পেস কতটুকু আছে, 256 জিবি, 512 জিবি, 128 জিবি। তো যত বেশি জিবি তত বেশি জিনিস রাখতে পারবো, তাই না? এটাই তো। তো সেম ভাবে কি, একটা ওয়েবসাইট যখন আমরা রাখতে হয়, যেমন যে এক্সাম্পল দিলাম, আমার আমার ডেস্কটপ বা আপনার পিসি, আপনার মোবাইল ফোন, সবারই কি একটা স্পেস থাকে, যেখানে আপনি ছবি, গান, এরপর আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যাপস সবকিছু রাখেন, তাই না? সেফ থাকে। সেম ভাবে একটা ওয়েবসাইট খালি ডোমেইন নামের আন্ডারে কিন্তু সেফ থাকে না, এটাকে রাখার জন্য একটা স্টোরেজ বা জায়গা লাগে। যেমনটা মোবাইল ফোনের একটা স্টোরেজ লাগে, ডেস্কটপ বা পিসির একটা স্টোরেজ লাগে, তেমনই ওয়েবসাইটের একটা স্টোরেজ লাগে। এটাকে আমরা বলি হচ্ছে সার্ভার, বা হচ্ছে ওয়েব স্টোরেজ, বা ওয়েব হোস্টিংও বলি, এটাকে সার্ভারও বলি। তো প্রত্যেকটা ওয়েবসাইট কি হয়, আমার হচ্ছে এখান থেকে কানেক্টেড, মানে খালি ওয়েবসাইট কি হয় ডোমেইন নেম থেকেও যাচাই করে আসে, তার পাশাপাশি হচ্ছে আমার স্টোরেজ থেকে আমার জিনিসগুলো সেভ। সো আমার জিনিসগুলো কোত্থেকে রেন্ডার হয়? স্টোরেজ থেকে রেন্ডার হয়।
এই যে আমার কোন মেনু দেখতেছেন কোত্থেকে, এটা কোনো একটা জায়গায় জমা আছে। এই যে ফেসবুকে আপনারা রেগুলার বেসিস পোস্ট করতেছেন বা আপনার ইনস্টাগ্রামে ছবি আপলোড, এগুলো কোথায় জমা হচ্ছে? কোনো এক জায়গায় রাখা রাখা হচ্ছে না? এই যে টুইটারে আপনি টুইট করতেছেন বা ইউটিউবে এতগুলো ভিডিও দেখতেছেন, এগুলো কোথায় আছে? কোনো একটা জায়গায় এগুলা জমা করা আছে, ঠিক আছে, বা কোন রাখা হচ্ছে। ওইখান থেকে যখন আপনি লিঙ্কটা দিয়ে এন্টার দিচ্ছেন, যখন আমি daraz.com দিয়ে কোনো একটা ব্রাউজারে এন্টার হিট করতেছি, তখন কি হচ্ছে? তখন এই যে এন্টার হিট করলাম, তো আমরা এই যে ওয়েব স্টোরেজ এখানে একটা রিকোয়েস্ট চাই, যে আমাদেরকে সিম্পলি চিন্তা করে, যখন আমরা কেউ ডোমেইন বা একটা ইউজার, আমি মাথায় আঁকাই দিই সুন্দর করে ড্র করি একটা একটা ইউজার, ছোট্ট করে একটা ইউজার। সো ফর এক্সাম্পল সে হচ্ছে ইউজার। আচ্ছা, তো এই যে ইউজারটা, তো এই ইউজারটা কি করবে? একটা রিকোয়েস্ট করবে, সে ফোন চালাচ্ছে, একটা রিকোয়েস্ট করবে। এখন সে কি দেখতে চাচ্ছে এটা তো আমি জানি না, তাই না? এটা ইউজার ভালো মতো জানে। তো সে কি করলো? কোডম্যান বিডি লিখে গুগলে এন্টার দিল। কোথায়? তার ব্রাউজারে। পাটা বড় হয়ে গেছে বা ছোট করে দিই। আচ্ছা, তো একটা ইউজার আমার যখন কোডম্যান বিডি লিখে আমার রিকোয়েস্ট দিতেছে, তখন কি হয় বেসিক্যালি? সো এই লোকটা একটা ফোন ইউজ করতেছে, ওকে? আচ্ছা, এই মোবাইল ফোন দিয়ে সে হচ্ছে একটা রিকোয়েস্ট দিবে। আচ্ছা, সো এই মোবাইল ফোন দিয়ে সে রিকোয়েস্ট দিল, সে হচ্ছে কোডম্যান বিডি ওয়েবসাইটটা দেখতে যাচ্ছে। কোথায়? ব্রাউজারে। ঠিক আমার মতো করে আমি এন্টার দিলাম, যেমন চাল ডালে ঢুকবো, ওয়েবসাইট চলে আসে সেম ভাবে। সো এটা যখন সে এন্টার দে বা লিঙ্কটা কপি করে বা নাম দিয়ে সার্চ দে বা গুগলে যখন এন্টার হিট করে, তখন কি হয়? তখন এই সার্ভারে একটা, আমি এটা গুগলে সার্চ করতেছি, লিঙ্কটা এন্টার দিলাম, তখন ডিরেক্টলি কি আমি ওয়েবসাইট পেয়ে যাই? না। আমার যেটা হয়, যখন আমি হিট করি, ধরেন আমার একটা থ্রু আছে, থার্ড পার্টি আছে, একটা মাধ্যম আছে, আমি ডিরেক্টলিও দেখাইতে পারি। যে আমি যখন এখানে এন্টার হিট করতে, তখন ডিরেক্টলি কিন্তু ওয়েবসাইট আমাকে দেখায় না। কি দেখায়? আমি হিট করলাম, হিট করার পর সেই হিটটা সার্ভারে যায়। সার্ভার কি করে? এটাকে আমরা বলি হচ্ছে রিকোয়েস্ট। মানে আমি ফোনের মধ্যে কোডনেনবিডি ওয়েবসাইটটা দেখতে যাচ্ছি, এটাকে আমরা কি বলি? শুদ্ধ ভাষায় বলি রিকোয়েস্ট। ভাই আমাকে দেন, আমি রিকোয়েস্ট করতেছি আপনার কাছে, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়েস্ট বলে। তো সেম ভাবে আমি যখন কিছু দেখতে চাই, তখন সার্ভারের কাছে রিকোয়েস্ট করা হয় একটা, যে আমাদের এই কোডনেনবিডি নামে কিছু একটা আছে কিনা। তো বেসিক্যালি তারা বাহাইন্ড দ্য সিন এরকম codenameBD.com দিয়ে সার্চ করে না, তারা একটা ইউনিক আইপি দিয়ে সার্চ করে। ঠিক আছে, সবগুলো আন্ডার একটা ইউনিক আইপি থাকে, ধরেন একটা ভ্যালু থাকে, ধরেন 12.45 এরকম সেটা, এরকম করে ভ্যালু থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমাদের জানার বিষয় না। তো রিকোয়েস্টে কি একটা ভ্যালু তারা সেন্ড করে, যে এই নাম্বারে কোনো পোর্ট বা কিছু একটা আছে কিনা, ঠিক আছে, এক্সিস্ট করে কিনা সার্ভারের মধ্যে এই নামে। ওরা যখন চেক করে দেখে, হ্যাঁ আমার কাছে অলরেডি এরকম codememory.com এ ইউআরএল এ একটা ওয়েবসাইট হোস্ট করা আছে, তখন সার্ভার থেকে একটা রেসপন্স চায়। কোথায়? ওই ইউজারের কাছে, ঠিক আছে? যখন আমি রিকোয়েস্টটা যাই, রিকোয়েস্ট থেকে আমার রেসপন্সটা ডিরেক্টলি সার্ভার থেকে আমার ফোনে চলে যায়। এটা হচ্ছে রেসপন্স বলি আমরা, ওকে? এটা কি বাহাইন্ড দ্য সিন কাজ করতেছে। আমি একটা জিনিস রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট সার্ভারে যায়, সার্ভার থেকে সার্ভারে দেন আমি ডিরেক্টলি এখানে ফোনে দেখতেছি, ওকে? দেন হচ্ছে আমার ফোনে ওই codemanberry.com-টা লোড হচ্ছে, বা আমার ডেস্কটপে codemanberry-টা কি লোড হচ্ছে। এটা হচ্ছে আমার ডিভাইস, ওকে? তো আমরা ডিরেক্টলি কিন্তু কাজ করি না, এটা এত দ্রুত হয় আমরা বুঝি না। ঠিক আছে, যত ভালো সার্ভার, যত বেশি পাওয়ারফুল, তত কম সময় লাগে রেসপন্সে। তো আমি যখন কিছু একটা হিট করি, গুগলে সার্চ বলেন, অনলাইন যে কোনো ওয়েবসাইট লিঙ্ক বলেন, যেখানেই বলে, আমি যখন হিট করি, এন্টার দিই, রিকোয়েস্ট করি, তখনই কি করে? তখনই কি হচ্ছে, একটা রিকোয়েস্ট যায়, এই রিকোয়েস্টটা আমাকে পরে রেসপন্স আকারে সার্ভার থেকে সেন্ড করে, ওকে? এটা হচ্ছে কি বাহাইন্ড দ্য সিন, এটা এত দ্রুত হয় আমরা বুঝতে পারি না। তো আমাদের এটা বোঝা দরকার, ওকে? সো এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইট কি, আমাদের একটা ডোমেইন নেম থাকে, এটা দিয়ে সার্চ করতে পারি, যাতে আমি এটা দিলে সাথে চলে আসে। আর সার্ভারও এই নামটা রেকর্ড করে রাখে, যে এই নামে কিছু একটা আমার কাছে দিয়ে রাখছে। এই যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো সে দিয়ে রাখে, এখানে রাখা আছে অলরেডি। আমরা যখন দেখতে চাই, সার্ভার থেকে সেটা আমাদেরকে পাঠিয়ে দেয়, আমরা তখন এটা ভিজিবল ফোনে দেখতে পারি। সবাই কি বুঝতে পারছি যে বাহাইন্ড দ্য সিন বিষয়টা কিভাবে কাজ করতেছে? রিকোয়েস্ট কি, রেসপন্স কি, আর ওয়েবসাইট কিভাবে কাজ করে? সবাই ক্লিয়ার? যদি কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে, আস্ক করতে পারেন, আমি আনমিউট করার চান্সেসটা দিয়ে দিলাম। আচ্ছা, রেসপন্সটা ভাইয়া?
হ্যাঁ বলেন। ভাইয়া রেসপন্সটা একবার রিপিট করবেন? হ্যাঁ, রেসপন্স মানে হচ্ছে এই যে আমি রিকোয়েস্ট করতেছি না, বা আমি যখন ফোনে যখন ক্লিক বা আমি যখন এন্টার হিট করতেছি, তখন সার্ভার কাছে রিকোয়েস্ট যায়। রিকোয়েস্টটা মানে আমার কাছে এই ওয়েবসাইটে আছে কিনা, যে রিকোয়েস্ট সেন্ড করলাম, তাই না? এই রিকোয়েস্টটা সার্ভারে চলে যায়। ওকে, পরে সার্ভার যদি ওয়েবসাইটে থাকে তখন আমাকে রেসপন্স পাঠাবে। ওকে, বুঝতে পারছি? রেসপন্স মানে কি, ওই লিঙ্কটা যদি থাকে, মানে ওয়েবসাইটে থাকে, আমার রেসপন্সটা হচ্ছে আমার ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা কি আমার রেসপন্স। বুঝতে পারছি? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো এটা তাহলে আমি এখান থেকে না দেখা, আমি এখান থেকে দেখাইতে পারি যে আমি একটা রেসপন্স পাচ্ছি, বাট এটা ওয়েব স্টোরেজের মাধ্যমে হয়, বা এখান থেকে এখানে যাইতে পারি, একই আমি ডিরেক্টলি দেখাই দিলাম আর কি। ওকে, মানে একটা জাস্ট ওভারভিউ যে হচ্ছেটা কি আসলে। তো আপনারা যদি এখানে ওয়েব সার্ভার লেখে কাজ করেন, সার্চ করেন, এই যে এখানে দেখেন অলরেডি বলে দিছে। এই যে আমি ফাইল দেখতে যাচ্ছি, রিকোয়েস্ট, ওকে রিকোয়েস্ট পাঠাইছি, রেসপন্স পাচ্ছি। ঠিক আছে, এটা সার্ভার, এখানে এটা হচ্ছে ব্রাউজার। মানে ব্রাউজার আমি ইউজার বলতে পারি আর কি। আমি তিনটা ভাবে দেখাইছি, আর একটা ইউজারকে ধরলাম, সে ব্রাউজারে ক্লিক করছে, ব্রাউজার সার্ভারকে জিজ্ঞেস করছে আছে কিনা। সার্ভার বললো হ্যাঁ আমার কাছে আছে, সার্ভার রেসপন্স পাঠাই দিছে, ব্রাউজার দেখাচ্ছে, ইউজার দেখতে পাচ্ছে। এই তো, এটাই আসলে আমি দেখাইলাম আর কি। আর এখানে এইচটিটিপি রেসপন্স বলতে কিছু বুঝেছে, এটা মানে সিকিউর। এইচটিটিপিএস আছে না, এটা মানে কি, এটা মানে সিকিউর রেসপন্স পাঠাচ্ছে, বা সিকিউর রিকোয়েস্ট খুঁজতেছে। আর এইচটিটিপি মানে হচ্ছে সিকিউর না আর কি। ওকে, শুধু মানে এস ছাড়া মানে হচ্ছে সিকিউর না, আর এস দিয়ে মানে হচ্ছে সিকিউর বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে কি, আমার একটা সিকিউর কানেকশন আমি চাচ্ছি, যে এটা আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি সার্ভারে, যদি থাকে সে আমাকে সিকিউর ওয়েতে রেসপন্স করবে, যদি আমি সিকিউর না চাই, আমার সিকিউর আনসিকিউর অবস্থায় পাঠিয়ে দিবে আর কি। ওকে, এই আর কি। তো আমরা অবশ্যই সিকিউর কানেকশনের রেসপন্স আদান প্রদান করবো আর কি, এটা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। তারপরে তো হচ্ছে আমাদের একটা একটা মানে এটা ওয়েব হোস্টিং থেকে দিয়ে দেওয়া হয়, এটা নিয়ে আমাদের একটা মাথা ব্যথা নাই আর কি আপাতত। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর। ওকে, আচ্ছা। সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ওভারভিউ, যে ওয়েবসাইট কিভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিন। এখন আমরা বুঝার ট্রাই করব ওয়েবসাইট, ঠিক আছে, এইভাবে দেখায় আমাদেরকে, আমাদের কাছে আসে রিকোয়েস্ট রেসপন্স সার্ভার টার্ভার অনেক কিছু আছে, বুঝলাম, সবকিছু মোটাই মাথায় ঢুকলো। এর পরবর্তীতে কি হয়? আচ্ছা, তো আমরা বুঝলাম বিহাইন্ড দ্য সিন কি হয়, এটা ডোমেন নেম কি আর সার্ভার কি, আমরা কিভাবে ওয়েবসাইট দেখতে পারি সেটা আমরা খালি বুঝলাম, বিহাইন্ড দ্য সিন ইঞ্জিনিয়ারিংটা কি কাজ করে, বা ওয়ার্ক ফ্লোটা কি। এখন আমার কাজ হচ্ছে ওয়েবসাইট নিয়ে কিভাবে আলোচনা করব, বা ওয়েবসাইটে কি কি থাকা উচিত, ওয়েব অ্যাপ্লিকেশন আর সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন তফাৎ কি, তাই ওয়েবসাইটের মধ্যে তফাৎ কি, এরকম অনেক ধরনের কোশ্চেন আপনার আসতে পারে, এগুলো আমরা সামনে আস্তে আস্তে ক্লিয়ার করবো। তো আপাতত বোঝার ট্রাই করি ওয়েবসাইটের টাইপ গুলো কি কি হইতে পারে, ওয়েবসাইট দেখতে কেমন হওয়া উচিত। আচ্ছা, সো এখন আমরা wpastra.com এ আসছি। ঠিক আছে, তো এখানে আসার পরে এটা একটা ওয়েবসাইট, এখানে স্টার টেমপ্লেটস আমি কিছু একটা আছে, এটা জাস্ট একটা ডামি টেমপ্লেট আছে না। এখানে আসার মেইন রিজন হচ্ছে আপনাদেরকে বুঝানো যে কত টাইপের ওয়েবসাইট হইতে পারে, বা কত নামের ক্যাটাগরির ওয়েবসাইট হইতে পারে। যেমন দারাজ ডট কম, এটাকে আমরা কি টাইপের ওয়েবসাইট বলতে পারি, ই কমার্স টাইপ বলতে পারি। এই চালডাল.com, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। কোডুনি.কম, এটা কি, এটা একটা এলএমএস প্ল্যাটফর্ম বা লার্নিং প্ল্যাটফর্ম। পিকাবু.কম, এটা একটা ই কমার্স ওয়েবসাইট বা অ্যাক্সেসরিজ সেলিং ই কমার্স ওয়েবসাইট। তাই না, এরকম টাইপ আছে। আবার ই কমার্সের মধ্যে অনেক ভাগ আছে, তাই না? আপনি কি বেচতেছেন, গরু বেচতেছেন, দুধ, ডিম, চাল, সবজি, জামা কাপড় কি। তো এটাও কিন্তু কিছু ডিফারেন্স ডিফারেন্স কিন্তু আছে। তো এইগুলো আমার বুঝতে হবে এখন। তো এখানে আসলে দেখেন, বিজনেস সার্ভিসেস, ক্রিয়েটিভ, কমিউনিটি, ই কমার্স, ব্লগ, মাল্টিপার্স, অনেকগুলো টাইপ আছে। প্রথম হচ্ছে বিজনেস আর সার্ভিস, এটা একটা ক্যাটাগরি, এখানে কতগুলা টাইপের ওয়েবসাইট হইতে পারে। এজেন্সির ওয়েবসাইট হইতে পারে, অ্যাকাউন্টিং হইতে পারে, ফুড ডেলিভারি ওয়েবসাইট হইতে পারে, ক্যাফে, বেকারি, ওয়াইন আর উইনারি, ক্যাটারিং, মেকআপ, সেলুন, স্পা, থেরাপি, হোটেল, ইয়োগা, ফিটনেস, কত টাইপ আছে, তাই না? এগুলো আমি যদি অনেকে আমরা হয়তো নামগুলো জানিও না, এমন অনেকেই আছে কি আমরা নামগুলো জানিও না, যে স্পা আবার কি জিনিস, সেলুন আবার কি জিনিস, সেলুন ওয়েবসাইটও হয়। কারণ আমরা বাংলাদেশে সাধারণত সেলুন ওয়েবসাইট দেখে অভ্যস্ত না। জিমের ওয়েবসাইট দেখে আমরা অনেকে অভ্যস্ত না, আমরা ডিরেক্টলি জিমে গিয়ে কথা বলি, ওয়েবসাইটে জীবনও যাই না। কারণ আমরা এখনো অনেক পিছায় আছি। বাট ইউএসএ বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, আর ইউরোপের কান্ট্রি গুলো বলেন, সবাই কিন্তু ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট, কিছু লাগবে ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাও। ওকে, তো এই মানুষগুলো যে ওয়েবসাইট আদৌ হয়, এটা আমাদের অনেকের আইডিয়া মাথার মধ্যেও কিন্তু নাই। তো চলেন একটা এক্সাম্পল ধরেন, আমরা মোটামুটি সবাই পেট এনিমেল তো বুঝি,
মানে কুকুর বিড়াল তো অবশ্যই বুঝি। তো কুকুর বিড়ালের কিন্তু ওয়েবসাইট সাধারণত হয়। আমি এখানে ক্লিক করলাম, তাহলে এদের ওয়েবসাইট দেখতে কেমন হওয়া উচিত একটা প্রাইমারি ধারণা আমার মাথায় চলে আসবে। এরপর আর কি আছে, ধরেন হচ্ছে আমার এখানে সেলুনের ওয়েবসাইট কেমন হওয়া উচিত আমার একটা আইডিয়া মাথায় চলে আসবে। এই দেখেন সেলুনে ক্লিক করলাম, এখানে একটা ওয়েবসাইট দিচ্ছে লাইভ প্রিভিউ, হেয়ার ড্রেসার্স এন্ড হেয়ার সেলুন। আর আছে কিনা দেখি, একটা স্পার আছে। এরপর হচ্ছে বি বোল্ড, এটা মনে হয় ই কমার্স ওয়েবসাইট। সেলুন এন্ড স্পা, এটা একটা এক্সাম্পল দিই। তিনটা অপশন করে ওপেন করে দেখি। এটা হচ্ছে মেকআপ নিয়ে প্রোডাক্ট সেল করে। তো মেকআপের ওয়েবসাইট কেমন হওয়া উচিত আমি হয়তো এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবো, তাই না? একটা প্রোডাক্ট বা যদি আমরা কোনো মেয়েদের ফেশিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে ওদের ওয়েবসাইট কেমন হওয়া উচিত, এখান থেকে হয়তো একটা ডিজাইন আইডিয়া নিয়ে নিতে পারি। আচ্ছা, ডিজাইনটা এমন হওয়া উচিত। পরে আসতেছে বাকি জিনিসে, একটা সেলুনের ওয়েবসাইট কেমন হওয়া উচিত আমি হয়তো এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। আচ্ছা, হেয়ার ড্রেসারের ডিজাইনটা, ওয়েবসাইট ডিজাইনটা মোটামুটি এমন হইতে পারে, মানে মোটামুটি একটা প্রাইমারি ধারণা। একটা এটা আরেকটা সেলুনের ওয়েবসাইট এক্সাম্পল দিয়েছে, যে একটা সেলুনের ওয়েবসাইট কেমন হওয়া উচিত, সার্ভিস গুলো এখানে বলে দিচ্ছে, হেয়ার কাট, হেয়ার সেটিং, ব্রাইডাল মেকআপ, ঠিক আছে? কিছু কাজের এক্সাম্পল, টেস্টিমোনিয়াল, মানুষ কি বলে, ফোন নাম্বার, লোকেশন, মানে কিছু ডিটেলস আমি পাচ্ছি, একটা আইডিয়া মাথায় আসতেছে। আচ্ছা, আরো কিছু দেখি চলে। এখান থেকে যেমন হচ্ছে আমার হসপিটাল নামে কিছু একটা আছে, রিয়েল স্টেট, ডক্টর। আমি ধরেন ডক্টর ওয়েবসাইট কখনো বানাই নাই, সাপোজ আমার আইডিয়া নেই ডক্টর ওয়েবসাইট কেমন হওয়া উচিত, তখন এখান থেকে আইডিয়া নিয়ে ফেলি। এত সময় নিচ্ছে না। এরপর খাবার দাবার ওয়েবসাইট, আমার আইডিয়া নেই, খাবার দাবার ওপেন করে ফেললাম। এই ওয়েবসাইট মাঝে মাঝে ভালো কাজ করে, মাঝে মাঝে অনেক স্লো কাজ করে, যাই না। সো যাই হোক, সো খাবার দাবার কেমন হওয়া উচিত আমার আইডিয়া নাই। একটা পাইলাম, দ্য বার্গার স্মোকিং, ওপেন করে দেখি। এটা আরেকটা পাইলাম, এটা হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্কস ব্লগার, এটা আবার ডিফারেন্ট জিনিস। আবার ফুড ট্রাক একটা জিনিস আছে, ফুড ট্রাক আমরা বাইরে দেশে অনেক পপুলার। আমরা যেমন হচ্ছে ভ্যান গাড়ি করে আমাদের ফুচকা সেলুন, সেলুন বলতেছি, ফুচকা চটপটি বিক্রি করে না? তো বাইরে যে মানুষ এবার ভ্যান নিয়ে বসে আর কি। বাংলাদেশেও আছে অনেক জায়গায়। তো এখানে পিজা সেল করে বা বিভিন্ন টাইপের খাবার সেল করতে পারে। তো ওদের একটা ওয়েবসাইট হইতে পারে কেমন, এই যে অনেকটা এরকম দেখতে। তার গাড়ির ছবি এবং কি কি সে খাবার সেল করে আইসক্রিমের জন্য, তার মেনু কি কি। এখন যদি কেউ অর্ডার করতে চায় তাকে অনলাইনে অর্ডার করবে, সে কোথায় কোথায় বসে, তার লোকেশন, তার ব্যাপারে ওয়েবসাইট ডান। সো এদের যে ওয়েবসাইট হইতে পারে আমার তো মাথায় ছিল না, তাই না? আমাদের মাথা অনেক ডিজাইন কেমন হবে এরকম আমাদের মাথায় নাই, বাট দেখলে একটা আইডিয়া হয়, আচ্ছা ওয়েবসাইটটা এমন হওয়া উচিত। ওকে, সো দেখেন আমরা একটু জাস্ট ওভার জাস্ট দেখতেছি আমরা, এখনো পুরোপুরি ডিটেলসে যাই নাই। বাট দেখেন একটা আইডিয়া নিচ্ছে। আচ্ছা, বার্গার নেশন একটা ওয়েবসাইট হইতে পারে, যেখানে বার্গার সেল করে, ওদের ওয়েবসাইট কেমন হওয়া উচিত। দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের ডিজাইন কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু ম্যাটার করে। ওকে, সো এই যে ওয়েবসাইট যে ডিফারেন্ট টাইপের হইতে পারে, এটা কি সবাই বুঝতে পারছি? বা কেন আমরা এক্সপ্লোর করতেছি, যাতে বুঝতে পারছি যে আচ্ছা, তো এটা কেন ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট, এই প্রত্যেকটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, ঠিক আছে? আপনারা জানেনই না যে আপনাদের আশেপাশে কত অপরচুনিটি। এই যে বাসায় যে সেলুনটা আছে, সেলুনে কি অফার করেন ভাই আপনার ওয়েবসাইট লাগবে, কিন্তু বড় কোনো সেলুন, যে আপনার ক্লায়েন্ট এখন অর্ধেক আছে, এখন দেখা গেছে আমি একটা ভিডিও করে দিলাম, ভিডিও করে ফেসবুকে অ্যাড দিলাম, দেখা গেছে ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাস্টমার শুরু করছে। হইতে পারে, এটা একদম ইজি। কিন্তু বাট বাঙালি আমরা অভ্যস্ত না, এই জন্য মানুষের ওয়েবসাইট এখনো যায় নাই। হয়তো ডক্টররা গেছে, হসপিটাল গেছে, ডেন্টিস্ট গেছে, এগুলো এখন অনেকে যায় নাই। ঠিক আছে, এগুলো সবগুলাই ওয়েবসাইট কিন্তু আছে, বাট বাইরে দেশে প্রত্যেকটা ক্যাটাগরির ওয়েবসাইট আছে। ও যাই করে সবকিছুর ওয়েবসাইট আছে। এর জন্য হচ্ছে আমাদের সবার সম্পর্কে আইডিয়া থাকা উচিত। এটাতে একটা ছোট্ট এক্সাম্পল আমরা আইডিয়া নেওয়ার জন্য। আমার কাছে ওদের পারফেক্ট মানুষ রিজন হচ্ছে এখানে ক্যাটাগরিটা বেশি, এই জন্য আমি এটা দেখাই মাঝে মাঝে, জাস্ট ক্যাটাগরি এক্সপ্লোর করার জন্য। আর বিগিনার হিসাবে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় শুরুর দিকে। পরে গিয়ে তো অনেক হিউজ বিভিন্ন জায়গা আছে, রিসোর্স আছে, বাট শুরুর দিকে এটা মোর দেন এনাফ এখান থেকে আইডিয়া পিক করার জন্য। সো এরপর কুকুর বিড়াল তো এখনো ওপেন হয়নি, মনে এটা কি ডক্টর ওয়েবসাইট কেমন হওয়া উচিত চলেন দেখি। এটা একটা কোভিড এর এক্সাম্পল, এটা ডেন্টিস্টের এক্সাম্পল। লাইভ রিভিউতে ক্লিক করলাম, এটা হচ্ছে ল্যাব, এটা হচ্ছে হেলথ কোচ। হেলথ কোচ বাংলাদেশে অনেক আছে, কারণ আমি কিছুদিন আগে আমার আম্মুকে দেখে ডাক্তার দেখাইছি, ঠিক আছে? তো ওই ডক্টরটা মোটামুটি পপুলার, বাট তার কোনো ওয়েবসাইট নেই আসলে, বাট বিভিন্ন জায়গায় তার নাম আছে। তো সে একটা হেলথ কোচ, মানে তার মোটামুটি নিউট্রিশনিস্ট, ওটা নিয়ে সে কাজ করে। তো তার একটা ওয়েবসাইট হলে ভালো হয়, সে পপুলার, তাহলে আরো বেশি কাস্টমার পাইতো, সে আরো বেশি পেশেন্ট পাইতো, তাই না? তো ওর ওয়েবসাইট কেমন হওয়া উচিত, যদি এখানে তেমন আমার কিছু নাই। এটা ডক্টর ওয়েবসাইট কেমন হওয়া উচিত দেখেন, ডেন্টিস্ট ওয়েবসাইট কেমন হওয়া উচিত, আইডিয়া পেয়ে গেলাম। আচ্ছা, ডেন্টিস্ট ওয়েবসাইট আমরা এভাবে রাখতে পারি, তাই না? তো এটার যা
করতেছি সবকিছুই কি, যে একটা সেট অফ এক্সাম্পল, যে ওয়েবসাইট কেমন হওয়া উচিত, কি কি থাকা উচিত। দেখেন প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে কোভিড-19 নিয়ে, তো এটা কেমন হওয়া উচিত, এটা আমরা সিম্পল একটা আইডিয়া মাথায় নিয়ে দিলাম। আছে একটা কোভিড এর নিয়ে একটা ট্রিটমেন্ট চলতেছে, কোভিড আসছে, এখানে কি করা উচিত, প্রিকশন গুলা বা কি কি হইতেছে, ওইটা নিয়ে একটা ডিজিজের একটা ডিটেলস একটা ওয়েবসাইট, তাই না? এটা আমরা না দেখলে হয়তো আইডিয়া আসতো না। আচ্ছা, তো আপনারা কি বলতে পারবেন যে এখন যদি আমি আপনাকে বলি ভাই একটা ডক্টরের ওয়েবসাইট লাগবে, আপনার মাথায় কিন্তু কনফার্ম সবার আগে এটা ঘুরবে, যদি আপনি আগে কোনো ওয়েবসাইট না দেখেন। কারণ আমি একটু এটা দেখাইছি ডেন্টাল কেয়ার, তাই না? যদি আমি আপনাকে বলি একটা ভাই ফুড ট্রাকের ওয়েবসাইট লাগবে, আপনার মাথায় সবার আগে এটা ঘুরবে। ফুড ট্রাকটা আমি এভাবে দেখছিলাম, এরকম ভাই ডিজাইনটা। তো যেহেতু এটা দেখছেন, তাই তার মানে কি খালি এটাই মাথায় ঘুরবে এখন আপাতত, কারণ এটা খালি একটা দেখছেন, আর তো দেখেন নাই। যদি ফার্স্ট টাইম এক্সপ্লোর করে থাকেন, যদি আরো দেখেন তাহলে তো ওটা মাথা ঘুরবে। সো যত দেখবেন তত কি মাথায় হিট করবে। যখনই কেউ যদি বলে ভাই আমার একটা এরকম অমুক টাইপের ওয়েবসাইট লাগবে, এখন যদি আপনাকে বলি ভাই আমার লয়ারের ওয়েবসাইট লাগবে, অ্যাডভোকেট যারা, তাদের জন্য ওয়েবসাইট বানাই দিতে হবে। মানে আপনাদের মাথায় কি ডিজাইন কাজ করবে যদি আনলেস আপনি একটা লয়ারের ওয়েবসাইট না দেখেন কখনো? তখনই কাজ করবে না। যদি আমি এখন বলি আমার একটা অ্যাডভোকেটের ওয়েবসাইট লাগবে, আপনার মধ্যে হিট করবে না সেটা কেমন হওয়া উচিত বা কি কি থাকতে পারে, এটাও মাথায় আসবে না। ইভেন আপনি অ্যাডভোকেটকে জিজ্ঞেস করবে ভাই কি কি থাকতে পারে, সো ওইটা না জিজ্ঞেস করে আপনি রিসার্চ করতে পারেন। ধরেন আমাকে অ্যাডভোকেট আসলো, তার ওয়েবসাইট লাগবে, আমি যখন যাই লয়ারে চলে যাই, আমার একটা হিউজ আইডিয়া হয়ে যাবে তার ওয়েবসাইটে কন্টেন্ট কেমন হওয়া উচিত। ফ্যামিলি লয়ার বলেন, ক্রিমিনাল লয়ার বলেন, যে লয়ারই বলেন, এই দেখেন একটা লয়ারের ওয়েবসাইট ডিজাইন দেখেন একটু ডিফারেন্ট না? তার সুটেড বুটেড ফন্ট গুলা দেখেন, তাই না? লেখার স্টাইল দেখেন, ডিজাইনটা দেখেন একটু অন্য টাইপের। তারপর এখন কি কি করে তারা, প্র্যাকটিস এরিয়াস একটা অপশন আছে। প্র্যাকটিস এরিয়া মানে তারা কি কি সার্ভিস দেয় বেসিক্যালি, কার অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, ব্লা ব্লা ব্লা, রংফুল ডেথ, বিভিন্ন জিনিস আছে। ওটা দেখে ওটাও কিন্তু মোটামুটি সিমিলার। সবার কি প্র্যাকটিস এরিয়াস বলে কিছু একটা আছে ওইখানে, তারা কি কি করে সেটা বলে দিচ্ছে। ওকে, সো দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট থেকে বা প্রত্যেকটা ক্যাটাগরির ওয়েবসাইট থেকে, প্রত্যেকটা ক্যাটাগরির ওয়েবসাইট ডিজাইন বলেন, কিছু জিনিস বলেন, অনেক কিছু হলো ডিফারেন্স আছে। হয়তো কিছু জিনিস সিমিলার, এত মানে খেয়াল করতেছেন, বাট অনেক কিছু কিন্তু ডিফারেন্ট আছে। লেখা মানে ডিজাইনটা বলেন, এরপর হচ্ছে ফন্ট স্টাইলটা বলেন, কালার কম্বিনেশন বলেন, সবগুলো কি ডিফারেন্ট, তাই না? সবাই কি বুঝতে পারছি যে বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট কেমন হওয়া উচিত, বা একটা আইডিয়া পাচ্ছি যে ওয়েবসাইট ডিজাইন আইডিয়া কেন ইম্পর্টেন্ট। সো ওয়েবসাইট ডিজাইন করার আগে আমাদের অবশ্যই ওয়েবসাইট ডিজাইন নিয়ে আইডিয়া নেওয়া উচিত, বা অ্যাটলিস্ট মাথায় ঢোকানো উচিত ওয়েবসাইট কেমন হওয়া উচিত অ্যাটলিস্ট। আচ্ছা, সো ওয়েবসাইট আইডিয়া আমরা মোটামুটি সবাই পেয়ে গেছি। এখন আমরা ওয়েবসাইট পেজ নিয়ে কথা বলছি, কি কি টাইপের পেজ সব জায়গায় মোটামুটি কমন। সবচেয়ে হচ্ছে কমন হচ্ছে হোম। হোম মানে কি? হোম মানে হচ্ছে ওয়েবসাইটের প্রথম পেজকে আমরা হোম পেজ বলি, ঠিক আছে? ওয়েবসাইটের প্রথম পেজটাকে আমরা হোম পেজ বলি, ঠিক আছে? সো হোম পেজ কি, প্রত্যেকটা ওয়েবসাইটে হোম পেজ আছে। এই দেখেন এখানে হোম মানে কি, প্রথম পেজটাকে হোম পেজ বলি, সেখানে কনফিউজ হওয়ার কিছু নাই। সব জায়গায় হোম আছে, দেখেন সব জায়গায় কি হোম আছে। সেকেন্ড যে বিষয়টা, প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাবাউট নামে পেজ। অ্যাবাউট মানে কি, ওই কোম্পানির ব্যাপারে বা ওই ওয়েবসাইটের ব্যাপারে ওখানে ডিটেলস লেখা আছে, তাই না? অ্যাবাউটে তার ব্যাপার লেখা থাকতে পারে। তারপর হচ্ছে এখানে আরো কিছু জিনিস থাকতে পারে, তার কিছু ক্লায়েন্টের লোগো থাকতে পারে, হিস্ট্রি লেখা লেখা থাকতে পারে, কি কি করছে ডিটেলসে বিভিন্ন ডিজাইনে স্ট্রাকচারে থাকতে পারে। যেমন এখানেও অ্যাবাউট আছে, এখানে দেখে এখানেও মোটামুটি অ্যাবাউট আছে একটা। এই দেখেন সে কবে থেকে শুরু করছে, কোন কোন জায়গায় তার শাখা আছে। ওকে, সো এই জিনিসগুলো আছে। এখানে একজন মানে বুলেট দাগা থেকে শুরু করেছে, আমি এটা রিমুভ করে দিই। তো কেউ স্ক্রিনে দাগাবেন না। ওকে, তো একটা অপশন আছে অ্যানোটেটেড, ওটা কেউ একটু দরকার নাই ওটা টাচ করার। ওকে, মনে হয় অপশন অফ করা আছে। যাই হোক, সো অ্যাবাউট আস আছে। এরপর হচ্ছে আমাদের আরেকটা অ্যাবাউট আছে, এই যে এটা যদি একটা পেজে এখানে নিয়ে গেছে, মানে একই পেজের মধ্যে সবকিছু দিয়ে রাখছে, এটাও পসিবল। এখানে ডেন্টিস্টের অ্যাবাউট কেমন, এটা একটু ডিফারেন্ট, দেখেন দাঁত বাসার সুবিধা বা, তো এরকম অনেক কিছু আছে। সো এরপর হচ্ছে এখানে আরো আরো এক্সাম্পল আছে, তাই না? তো এদেরও একটা অ্যাবাউট আছে। মানে প্রত্যেকটা কোম্পানি অ্যাবাউটটা কমন। এরপর কি কমন, এরপর কন্ট্যাক্টটা কমন। কন্ট্যাক্ট মানে কি, ওই ওয়েবসাইটের মালিককে কন্ট্যাক্ট করার জন্য বা ওই সার্ভিসটা নেওয়ার জন্য একটা কন্ট্যাক্ট পেজ থাকে, যেটা ফর্ম থাকে। ওই ফর্মটা ফিল আপ করলে দেন কি হয়, আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, সে আমার কাছে রিচ করবে। আচ্ছা, আমার এই সমস্যা, আমার এটা লাগবে, আমি মেসেজ পাঠিয়ে দিলাম, তার ইমেলে মেসেজ চলে যাবে। তারপর সে আমাকে একটা কল দিবে বা ইমেল ব্যাক করলো যে তোমার কি সমস্যা আমাকে জানাও বা কবে বুঝতে যাচ্ছ, এই আর কি। তো সবার দেখেন একটা কন্ট্যাক্ট কিন্তু কমন অপশন আছে।
ওকে, সেগুলো কিছু কমন জিনিস প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে। ওকে, আচ্ছা। এরপর সার্ভিস, যেমন সার্ভিস বলেন, প্র্যাকটিস এরিয়াস বলেন, মেনুজ বলেন, ক্যাটাগরি ওয়াইজ এখানে এখানে ডিফারেন্সটা তৈরি হয়। কারণ যারা লয়ার তারা তো আর খাবারের মেনুর কথা এখানে বলবে না। বলবে না, তারা বলবে কি প্র্যাকটিস এরিয়াস, সেখানে কি কি সার্ভ করে সেগুলো বলতেছে। আবার খাবার যে দোকান সার্ভ করে সে তো আর বলবে না প্র্যাকটিস এরিয়া, সে বলবে মেনু, খাবারের মেনু কি হবে। এখানে এখানে ডিফারেন্সটা তৈরি হয়। তার এখানে বার্গার পিজা এগুলো সে শোকেস করতেছে। যে ডেন্টিস্ট, সে তো সেও সার্ভিস দিবে, বাট অন্য অন্য টাইপের সার্ভিস দিবে, সে হচ্ছে ডেন্টাল সার্ভিস গুলো দিবে। ওকে, বা টেস্ট গুলো দিবে, তাই না? তো এই জিনিসগুলো কি কমন, হয়তো নাম ডিফারেন্ট, কাজ কিন্তু একই, খালি তার জিনিসগুলো বসে যাবে। ওকে, সো এই হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা সার্ভিসে বলেন বা প্রত্যেকটা ওয়েবসাইটে মোটামুটি কমন। এখন যে যার ক্যাটাগরিতে ওই ক্যাটাগরি রিলেটেড সার্ভিস গুলো আছে। এখন সেলুন তো সার্ভিস অন্য টাইপের দিবে, তাই না? সেলুন হয়তো আমরা একটু ওপেন করছিলাম, এই সেলুনের একটা সার্ভিস ডিফারেন্ট, তাই না? এই যে তা সে হচ্ছে হেয়ার কাট এগুলো দিচ্ছে। বাট সবারই কি সার্ভিস বা প্র্যাকটিস এরিয়া বিভিন্ন নাম থাকতে পারে, জিনিস কিন্তু এক। তো ডিজাইন ডিফারেন্ট, আইডিয়া নিতেছি ডিজাইন কেমন হওয়া উচিত, বাট একটা জিনিসপত্র কন্টেন্ট কিন্তু অনেকটা কি সিমিলার। যে সে নিজের কন্টেন্টটা এখানে বসাই দিচ্ছে, সে কি দিতেছে ওইটা খালি এখানে বলা বলা হচ্ছে। সে কি ডেন্টিস্ট হলে ডেন্টালের কথা বলতেছে, কি কি সার্ভিস দিবে। হেয়ার সেলুন হইলে সে হেয়ার রিলেটেড বা হচ্ছে মেকআপ রিলেটেড কথাবার্তা বলতেছে। খাবার দাবার হলে মেনু ব্যাপারে কথা বলতেছে, তাই না? এটাই আর কি। এগুলা কি কিছু কমন জিনিস আর কি। এরপর আচ্ছা, তো ওয়েবসাইটের কমন পেজ গুলো সবাইকে আইডিয়া পেয়ে গেছি, সবাইকে বুঝতে পারছি এই কমন পেজ গুলো কি কি, যে মোটামুটি সবগুলো ওয়েবসাইটে দেখা যায়। এখন তো না আপনি আপনার নিজের ওয়েবসাইট বানাইছেন, এখানে কি কি থাকবে? হোম, হোম মেইন পেজ। অ্যাবাউট মানে আপনি কি করেন, কন্ট্যাক্ট আপনাকে কন্ট্যাক্ট করার জন্য। আর আপনি সার্ভিস কি কি দিচ্ছেন, ওয়েব ডিজাইন হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে, এরপর হইতে পারে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও, মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, তাই না? অ্যাকাউন্টিং এর কি সার্ভিস দিতে পারেন আপনি অ্যাকাউন্টিং হিসাবে, তো অনেক টাইপের সার্ভিস হইতে পারে। তো এই কয়েকটা জিনিস মোটামুটি সব জায়গায় কমন। ওকে, আচ্ছা। লাস্টলি হচ্ছে আমরা এখন একটা জিনিস বোঝার ট্রাই করব, সেটা হচ্ছে ওয়েবসাইটের কি কি আছে, মানে কোন পার্টকে কি বলে। তো আমরা যদি এখানে আসি, খেয়াল করে দেখবেন হোম পেজে যাই, যে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা জিনিস প্রায় সমান মানে কমন একটা জিনিস আছে। এটা সাদা কালার দেবো না কি কালার দেবো, আচ্ছা নীল কালার দিয়ে করি। তো এটা হচ্ছে আমাদের, ওকে দেখি একটা বক্স ড্র করে, এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের টপে একটা পোর্শন আছে, এটাকে আমরা কি বলি? সবাই বলেন তো দেখি, তো কে কে জানি আমরা? এই পুরা পোর্শনটাকে আমরা কি বলি? হেডার। আমরা অনেকে জানি অনেকে জানি না, তো যারা জানি না তারা নোট করে রাখেন, এই পুরাটাকে আমরা বলি কি হেডার। কি বলি? হেডার। এটাকে আমরা অবশ্যই কালার চেঞ্জ করে দিব, এই যে হেডার। ওকে, সো এটাকে আমরা বলি হেডার। ওকে, বা যদি বড় করি একটু, বড় করার অপশনটা কোথায়? ওকে, যাই হোক, সো এটাকে হেডার বলে। এটা সবগুলো পেজে আছে, দেখেন আমি যদি যাই এখানেও আছে, দেখেন এখানেও হেডার আছে, হয়তো ছোট বাট একই। এখানেও দেখেন হেডার আছে, দেখেন টপে হেডার আছে, এখানে আইকন আছে, লোগো আছে, অনেকগুলো আইটেম আছে, আবার এখানে কিছু লেখা আছে, আবার একটা বাটন আছে। এটাতে যাই, এটাতে হেডার আছে, একটা লোগো আছে, অনেকগুলো আইটেম আছে, এরপর একটা বাটন আছে। এটাতে কি আছে? এটা তো সিমিলার, এটা লোগোটা আবার উপরে, বাট আইটেম গুলো নিচে। এরপর এটাতে দেখি, এটা তো সেম, লোগো, মেনু আইটেম, বাটন, এটা তো সেম, এটাও সিমিলার। বাট সবগুলোতে কি অ্যাটলিস্ট হেডার আছে। লোগো মাঝখানে হোক, লোগো সাইডে হোক, লোগো এই কোনায় হোক, মেনু এখানে হোক এই কোনায় হোক, কোনো না কোনো জায়গায় আছে, তাই না? এই দেখেন এটা লোগো উপরে, তো এটা আবার লোগো এই কোনায়, এখানে আবার কার্ড মেনু অনেক কিছু দিয়ে রাখছে, আইটেম গুলো মাঝখানে। দারাজেও সেম কিন্তু দেখেন, এখানে সার্চ বার, সার্চ করে অপশন দিয়ে রাখছে। এরপর আমি যদি চাল ডালে যাই, এখানেও সেম, এখানেও মোটামুটি ঘরে বাইরে ভিডিও তো মোটামুটি সিমিলার, উপরে সার্চ বার, এখানে লোগো, এখানে আইটেম, এখানে কার্ড, পিকাবো মোটামুটি সিমিলার, কোড মিডিয়াম মোটামুটি সিমিলার। দেখেন সব ওয়েবসাইটে কি হেডার বলে কিছু একটা আছে। হেডারে কি কি থাকে? হেডারে হচ্ছে আমাদের একটা লোগো থাকবে, একটা বাটন থাকলেও থাকতে পারে, বাট ন্যাভিগেশন আইটেম বা ন্যাভ বার আমাদের মোটামুটি থাকে। ওকে, পুরোটা হেডার বলি, ন্যাভ বারও অনেক সময় আমরা বলি, আর বিভিন্ন জায়গায় ন্যাভ বারও বলে। ওকে, হেডার বা হচ্ছে ন্যাভ বার। সো দেন এটাকে আমরা বলি হচ্ছে ন্যাভিগেশন আইটেম। কি বলি? ন্যাভ আইটেম বা ন্যাভিগেশন আইটেম, বা আমরা এটাকে মেনু বলতে, অনেক জায়গায় মেনু বলে। ওকে, এই যে এটাকে ন্যাভিগেশন আইটেমও বলে, প্রত্যেকটা আলাদা আলাদা ন্যাভিগেশন আইটেম বলি, মেনু আইটেম বলি। আর পুরোটাকে আমরা কি বলি? মেনু বলতে পারি বা ন্যাভ বলতে পারি। ওকে, আচ্ছা, ন্যাভ বারও বলতে পারি। ওকে, যাই হোক,
সো এগুলা মোটামুটি প্রত্যেকটা জায়গায় কমন। তো লোগোটাও কমন, বাটনটাও কমন, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। লোগো আর মেনু আইটেম মোটামুটি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে কিছুই থাকে না, জাস্ট লোগোটা থাকে। বাট হেডার থাকে। হেডার কি, ওয়েবসাইটের টপ পার্টকে আমরা বলবো হেডার, যেটা মোটামুটি সবগুলো ওয়েবসাইটেই থাকে। সো হেডার, ন্যাভিগেশন আইটেম বা মেনু আইটেম বা মেনু, ওটাকে মেনু বলি আমরা, আর আলাদা আলাদা বলি আইটেম। ওকে, ন্যাভিগেশন আইটেম বা ন্যাভ আইটেম বা মেনু আইটেম বা শুধু আইটেম। ওকে, আচ্ছা, সবাই ক্লিয়ার? সো ন্যাভিগেশন কি জিনিস বা হেডার কি জিনিস? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? সো যেমন আমাদের হেডার আছে, সেম ভাবে আমাদের কি, ওকে আমি ক্লিন করে দেই, সেম ভাবে হচ্ছে আমাদের ফুটার নামে কিছু একটা আছে একদম লাস্টে। এই দেখেন ফুটার আবার কি জিনিস, ফুটার হচ্ছে লাস্টে থাকে। এখানেও কিছু জিনিস স্পেশাল ইনফরমেশন থাকে ফুটারে, কি কিছু আলাদা ইনফরমেশন থাকে, যেমন এখানে কপিরাইট নিয়ে কিছুটা লিখছে, লোগো আছে, ইনফরমেশন আছে, কিছু এক্সট্রা পেজের নাম আছে, সার্ভিসের নাম আছে, ওয়ার্কিং আওয়ার আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের লাস্ট পোর্শনকে আমরা বলি ফুটার। ঠিক আছে, সো দেখি এটা এখানে আছে কিনা। এই ওয়েবসাইটে আছে, এখানেও আছে, এখানে লোগোটা উপরে, মাঝখানে কিছু লেখা, কপিরাইটের অপশনটা আছে, কিছু মেনু আইটেম আছে। এটা দেখি, এটা তো কিন্তু আছে, দেখছেন এটা তো অনেকগুলা লেখা আছে, কিছু কন্টেন্ট, এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন, কিছু কুইক লিঙ্কস। এখানেও কিন্তু কপিরাইট ইস্যুটা আছে, যে এটা হচ্ছে কপিরাইটেড বাই অমুক ওয়েবসাইট। এরপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। এটাতে যাই দেখি, এটা তো যেমন কি ফুটার আছে কিনা দেখি। এটাতে ফুটার খুবই সিম্পল, জাস্ট মেনু আইটেম, কিছু লোগো, সরি সোশ্যাল আইকন, আর আউটলেটের কিছু লিঙ্ক আছে। বাট ফুটার আছে এক এক জায়গায় এক এক রকম, বাট সিমিলার, অনেকগুলো সিমিলার, অনেকগুলো কাছাকাছি। বাট ফুটার কিন্তু একটা আছে, অ্যাটলিস্ট কপিরাইট লেখার জন্য হলে ফুটার আছে। কেউ আবার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিছে। তো ফুটার কি, ফুটারটাও কিন্তু মোটামুটি সবগুলো ওয়েবসাইটে কমন, যেখানে এক্সট্রা ইনফরমেশন থাকে। কি থাকে, এক্সট্রা ইনফরমেশন থাকে, যদি রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নাই। এ দেখেন এখানে অনেক বড় ফুটার। ওকে, যে চাল ডালে আছে কিনা, চাল ডালে যদি যাই, যেমন দাঁড়া, দেখুন কত বড় ফুটার, দেখছেন অনেক কিছু রাখছে তারা। কাস্টমার কেয়ার, ইন্টারন্যাশনাল কি কি আছে, এক্সক্লুসিভ অফার, ডিল, তাই না? ক্লিন করে দিই, এটাকে কি বলি, ফুটার বলি, FOOTER, ফুটার। এখানে কোনো ফুটার নাই যদিও, আপাতত এটা ওয়ান পেজ অ্যাপ্লিকেশন বানাইছে ওরা। ঘরের বাজার বিডিতে খুবই সিম্পল একটা ফুটার, এখানে আমরা দেখতে পারতেছি। এখানে ফুটার, এই যেখানে ফুটার আছে দেখছেন, এই যে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ফুটার আছে, আমাদের এখানে ফুটার আছে কিনা দেখি। এখানে একটা ফুটার আছে। ওকে, এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, কোর্সের নাম দেওয়া আছে, পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। দেখছে, সো প্রত্যেকটা ওয়েবসাইটে কি, হেডার ফুটারটা কমন। প্রথম পার্টকে বলবো হেডার, লাস্ট পার্টকে বলবো ফুটার। কারো কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত, কোনো কনফিউশন? গ্রেট। লাস্টলি হচ্ছে আমরা যেটা বলবো, সেটা হচ্ছে হিরো কাকে বলে। সো ওয়েবসাইটের প্রথম যে সেকশনটা, হেডার না, হেডারের পরেরটাকে আমরা কি বলি বলেন তো? এই ফার্স্ট জিনিসটাকে কি বলি? হিরো সেকশন, রাইট। সো ওয়েবসাইটের প্রথম যে সেকশনটা আমরা দেখি, এটাকে আমরা কি বলবো? এক কথায় হিরো সেকশন, মানে হেডারের পরে যেটা বসে। সব জায়গায় হিরো সেকশন আছে, এখানে পিকাবোতেও আছে দেখেন। পিকাবোতে যদি যাই, মানে প্রথম যেটা দেখতে মানে দেখি, সেটাই হচ্ছে এটা, এটা হচ্ছে হিরো সেকশন। এটা হচ্ছে এই ওয়েবসাইটের হিরো সেকশন। প্রোডাক্ট পেজ আর হিরো সেকশন কি বলবো, প্রোডাক্ট পেজ আর প্রোডাক্ট বলতে পারে যে এটা হিরো সেকশন। তারাজেও আছে, এখানেও আছে, যেটা হিরো সেকশন, এখানে এটা হিরো সেকশন, তাই না? প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথম পার্টকে আমরা বলি হচ্ছে হিরো সেকশন। যেমন এটা হিরো হিরো সেকশন, হোম মেনু, এটা হচ্ছে হিরো সেকশন। একটা হচ্ছে কন্টেন্ট, ইমেজ বা মাঝখানে এদিক সেদিক লেআউট চেঞ্জ হতে পারে, শিফট হতে পারে, সমস্যা নেই। দেন এটা হচ্ছে হিরো সেকশন। ওকে, প্রথম সেকশন মানে হেডারের পরে প্রথম যে পার্টটা, এটাকে আমরা বলবো হিরো সেকশন। আর বাকিগুলো হচ্ছে সেকশন। সেকশন মানে কি, একটা পার্ট হচ্ছে সেকশন, এটা একটা পার্ট, তাই না? এটা একটা আলাদা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাই না? এগুলো একটা পার্টকে আমরা কি বলি, সেকশন বলি। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা আলাদা পার্ট, তাই না? প্রত্যেকটা পার্টকে আমরা কি বলি, এই পুরোটা হচ্ছে একটা পার্ট। এই পার্ট পার্ট হচ্ছে আমরা এটাকে সেকশন বলি। আর প্রথম যে সেকশনটাকে বলি, ওটাকে আমরা হিরো সেকশন বলি বা হিরো বলি। ফার্স্ট সেকশনটাকে, এটাকে আমরা হিরো বলি। আর বাকিগুলোকে আমরা নর্মালি সেকশন নাম দিই আর কি। এরপর কন্টেন্ট অনুযায়ী, এখন আমি এটাকে আমি বলতে পারি এক্সপিরিয়েন্স সেকশন, যেহেতু নাম এক্সপিরিয়েন্স দেওয়া আছে, এভাবে আমরা আইডেন্টিফাই করতে। প্র্যাকটিস সেকশন বা প্র্যাকটিস এরিয়া সেকশন, ঠিক আছে? এটা হচ্ছে বা হচ্ছে ফার্ম সেকশন, মিডিয়া সেকশন, মানে নামের উপর ডিপেন্ড করে সেকশন নাম বসাই দিই আর কি। বাট বাকি প্রথমটাকে আমরা হিরো সেকশন বলি, বাকিগুলো আমরা
ওই কন্টেন্টের উপর ডিপেন্ড করে নাম দিই আর কি। ওকে, সো সেকশন, হিরো সেকশন, হেডার, ফুটার, পেজেস, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আচ্ছা, সো আমরা ওয়েবসাইটের লেআউট আর্কিটেকচার সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম যে ওয়েবসাইটে এগুলা মাস্ট বি থাকে। ঠিক আছে, বাকিটা আমরা কাজ করতে গেলে বুঝবো। সো গ্রেট, সো আমরা মোটামুটি ওয়েবসাইট লেআউট সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে নিলাম। সো আরো বেটার করতে হলে আমাদের এখানে এসে প্রত্যেকটা ধরে ধরে সার্চ করবো। আপাতত এখান থেকে দেখেন সামনে আমি অনেক ভালো ভালো রিসোর্স শেয়ার করবো। শুরুর দিকে এটা মোর দেন এনাফ এখান থেকে, মানে এক্সপিরিয়েন্স পিক করার জন্য আর। ওকে, আচ্ছা। সো এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন নাই আশা করি। তো আপনি অবশ্যই করতে পারেন, নো ডাউট। সো এখন আমরা নেক্সট টাস্ক কি, আমাদের টাস্ক হচ্ছে এখান থেকে বসে বসে কাউন্ট করা কি কি আছে, ল্যান্ডস্কেপিং, অটোমেটিক গুলো বের করা, নামগুলো দেখে এরপর হচ্ছে ওয়েবসাইট গুলো ভিজিট করা, দ্যাটস ইট। আচ্ছা, এখন আসি। এখন আমরা ওয়েবসাইট লেআউট সম্পর্কে ধারণা নিলাম, লেআউট কি এটা বুঝলাম, কোনটাকে কি বলে একটা আইডিয়া নিলাম, পেজ কাকে বলে এটাও বুঝলাম, সেকশন কাকে বলে এটাও বুঝলাম, প্রত্যেকটা পার্টকে সেকশন বলে। আর এক একটা আহ, এই যে পেজকে তো পেজই বলে। পেজ হচ্ছে ধর আমি এখানে ক্লিক করলাম, নতুন একটা জায়গায় চলে আসবে, এটা আমরা পেজ বলতেছি। লোড রিলোড নিয়ে একটা জায়গায় চলে আসবে, এটা আমরা পেজ বলতেছি। ওকে, পেজ হচ্ছে আলাদা সেপারেট একটা পার্ট যেখানে অনেক কন্টেন্ট থাকে আর কি। তো অনেকগুলো পেজ মিলে হচ্ছে একটা ওয়েবসাইট হয় আর কি। ওকে, আচ্ছা। তো আমরা নেক্সট যেটা কাজটা করবো সেটা হচ্ছে আমাদের পিসিতে হয়তো অনেকে পিসিতে বা ডেস্কটপে ভিএস কোড ইনস্টল নাই। তো ভিএস কোড কি, তো আমরা যে কাজ করব, ঠিক আছে, এই যে কোড লিখবো, এই কোড লেখার জন্য হইলেও কি আমাদের একটা সফটওয়্যার লাগবে। ঠিক আছে, সেটাকে আমরা আইডিই বলি। ঠিক আছে, তো আমি যদি এর মধ্যে প্রবলেম হচ্ছে ভিএস কোড, মোটামুটি সবাই আমরা ইউজ করি ভিএস কোড, সবাই এন্টার দিবেন, ভিজুয়াল স্টুডিও কোড। ঠিক আছে, আচ্ছা। তো এটা কি করব, এটা হচ্ছে আইডিই যেখানের মাধ্যমে আমরা খুব সহজে কোড লিখতে পারি। এখন কোড অনেক ভাবেই লেখা যায়, আছে না, যে আমি একটা জায়গায় যাব, ওইখানে আমি প্লেন দিয়েও যেতে পারি, রিক্সাও যেতে পারি, হেঁটেও যেতে পারি, সাইকেল দিয়েও যেতে পারি, অনেক ওয়েতে যেতে পারি, তাই না? বাট প্লেন দিয়ে গেলে হচ্ছে সবচেয়ে দ্রুত হবে, গাড়ি দিয়ে গেলে আরেকটু কম দ্রুত হবে, রিক্সা দিয়ে গেলে আরেকটু বেশি সময় লাগবে, হাইটে গেলে অনেক সময় লাগবে, তাই না? তো এরকম আমার বিভিন্ন মুভমেন্টের উপর ডিপেন্ড করে আমার জার্নি এক্সপিরিয়েন্স ডিফার করে আর কি। সো এটা আমরা ভালো মতোই বুঝি। সো এখন কোডিং এক্সপিরিয়েন্স বা ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সটা বেটার করার জন্য আমরা মোটামুটি একটা আইডিই বা একটা সফটওয়্যার ব্যবহার করব, যেটার মাধ্যমে খুব দ্রুত আমরা কি কোড করতে পারবো। ঠিক আছে, এটা নাম হচ্ছে ভিজুয়াল, এই যে code.visualstudio.com, এটা আমি সবাইকে দিয়ে দিব আর কি। এটা আপনারা লিঙ্কে গিয়ে ডাউনলোড ফর ইউর ডেস্কটপ, উইন্ডোজ যাকেই বলেন, সবাই সুন্দর মতো ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, ডাউনলোড করে করিন কি না, জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড হয়ে গেলে ক্লিক করে নেক্সট 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 দিয়ে ইনস্টল করে ফেলবেন। ওকে, সো আমি ক্লাসরুমে একটা, যারা উইন্ডোজ ইউজ করেন একটা ভিডিও দিয়ে দিব, যারা এখনো ইনস্টল করেন নাই তো সবাই ওইটা দেখে ইনস্টল করে ফেলবে, একটা ছোট্ট ভিডিও দেবো 2 মিনিটের, একটা 1 মিনিটের ভিডিও আর কি। ওকে, সো ওইটা দেখে কি করবেন, ভিএস কোডটা সুন্দর মতো ইনস্টল করে ফেলবেন। এটা ভিডিও লাগে না আসলে, যেহেতু আমরা কোডিং শিখতে আসছি অবশ্যই আমাদের এটা জানা উচিত কেমন ইনস্টল করতে হয়, তাই না? জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলবেন, যাদের হচ্ছে ইনস্টল করা নাই। ওকে, যদি ইনস্টলেশনে কোনো ধরনের ইস্যু হয়, কোনো প্রবলেম হয়, কই চলে যাবেন, সাপোর্ট টিম আছে, সাপোর্টের লিঙ্ক আছে, ক্লাসরুমে দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সাপোর্টে গিয়ে আপনারা ইস্যু সলভ করে নেবেন। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন ইস্যু আছে? আর যদি কখনো সাপোর্ট জুমে লিঙ্ক না কাজ করে, ওইখানে মিটিং আইডি দেওয়া আছে, পাসওয়ার্ডও দেওয়া আছে, ওইটাতে জয়েন করবেন। ঠিক আছে, তারপরে যদি ইস্যু হয়, আমাদের সাপোর্ট চ্যাট আছে, মানে হচ্ছে ওই যে আমাদের ফেসবুক যে মেসেঞ্জার গ্রুপটা, ওইখানে একটা মেনশন দিয়ে বলবেন যে ভাই আমি ঢুকতে পারতেছি না, এখানে 2জন মেম্বার অলরেডি জয়েন আছে, ওনাদেরকে মেনশন দিয়ে বলবেন যে ইস্যু হচ্ছে। ক্লিয়ার? সো সবাই সুন্দর মতো এই কোড এডিটরটা ইনস্টল করে ফেলবেন। সবাই কি বুঝতে পারছি?
আচ্ছা, এইগুলো হচ্ছে আরেকটা বিষয়। তো আমি এটা আপাতত পোস্ট করলাম। ওকে, সো এখানে সবাই একটা কাজ করবেন, আপনাদের ডেস্কটপ এটা ফোল্ডার বানাবেন। আমরা সবাই মোটামুটি ফোল্ডার বানাইতে জানি, জানি না? সবাই মোটামুটি কি ফোল্ডার ইউজ করতে বা হচ্ছে বানাইতে জানি, তাই তো নাকি? সো আমি একটা ফোল্ডার বানাইলাম। তো আমার ধরেন 2024 সালে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমি ধরেন হচ্ছে আপনাদের নামে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার হইতে পারে কি আপনার 265, তাই না? 265, 66, 63, 64 আই গেছে। সেম বেডে আপনারা কি হ্যাঁ 63 না সবাই? আর 64, তাই তো নাকি? একটু জানাবেন কষ্ট করে। 63 আর কি আছে, আর আরেক ব্যাচটা কি? হ্যাঁ, আমরা এখানে দুইটা ব্যাচ ক্লাস করতেছি। একটা তো 63 ব্যাচ, আর একটা 64, রাইট? হ্যাঁ, এটা তো বলতে হবে নাকি? তো যদি আমি তাও আমি একটু টেস্ট নিলাম, যাই হোক। সো আমরা 63 আর হচ্ছে 64, 263, 264 দিয়ে দিয়ে যাই হোক, এন্টার দিলাম। সো এটা ফোল্ডার বানালাম। আপনারা চাইলে নাম দিতে পারেন হচ্ছে অনেক টাইপের নাম দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। প্রজেক্ট ওয়ান, ধরেন হচ্ছে, বা কোড বিডি, বা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন নাম দিতে পারেন। তো নাম দেওয়ার পরে ফোল্ডার তৈরি করলাম, তাই তো? এই ফোল্ডারের মধ্যে আমি চাইলে আরো অনেকগুলো ফোল্ডার তৈরি করতে পারি। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আপনার ইন্টারফেস দেখতে ডিফারেন্ট কেন, মানে আপনার আমারটা উইন্ডোজ একরকম, আপনার অন্যরকম কেন? আচ্ছা, আমি ম্যাক ওএস, এটা আরেকটা অপারেটিং সিস্টেম, ওটা ইউজ করতেছি। তো আপনারাও সেম ভাবে উইন্ডোজ ইউজ করেন, লিনাক্স ইউজ করেন, সুন্দর মতো একটা ফোল্ডার তৈরি করবেন। আশা করি আমরা সবাই ফোল্ডার তৈরি করতে জানি। যদি তাও ইস্যু হয়, সাপোর্টে চলে যাবেন, ওকে? একটা ফোল্ডার তৈরি করতে হেল্প করবে। বাট আপনাদের অ্যাটলিস্ট জানা উচিত বেসিক কম্পিউটার কেমন ইউজ করতে হয়। তারপর আমরা হচ্ছে একটা ফোল্ডার বানাবো, ভিতরে কি নাম দিতে পারি? ধরুন আছে ক্লাস ওয়ান, নাম দিলাম হচ্ছে ক্লাস 01। ওকে, তৈরি করে ফেললাম। ম্যাক সরি, সো ক্লাস 1 দিলাম। তো এটার মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম, ওটার মধ্যে ক্লাস 1 এ হবে, ক্লাস 2 তে কি শিখছিলাম, এভাবে ফোল্ডার অর্গানাইজ করে আপনারা কাজ করতে পারেন, আপনার জন্য কি ভালো হবে। ক্লাস 3 এ হবে অর্গানাইজ, খুব ইজিলি করতে পারেন। ঠিক আছে? এরপর আমরা যে ভিএস কোড ইনস্টল করতে বলছি না একটু আগে, এই যে, তো আমরা একটু আগে বলছি না এটা ইনস্টল করতে, এইটা ইনস্টল তো হবে নাকি? ইনস্টল করলে আপনারা পিসির মধ্যে অপশন পেয়ে যাবেন, অনেকটা হচ্ছে এরকম, যে ভিএস কোড ভার্সন 4 বা কিছু একটা আসবে। ঠিক আছে? বা আপনারা সার্চ করে নিয়ে যেতে পারেন, যে ভিএস কোড সার্চ করতে পারেন, তাও পেয়ে যাবেন। যেভাবে পান সুন্দর মতো ওপেন করে ফেলবেন, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটা তো রকেট সায়েন্স না। আচ্ছা, ওপেন করলাম, দেখে ওপেন হয় কিনা। আচ্ছা, এটা মনে হয় আমার আগের কিছু আসতেছিল, এটা লাইভের মনে হয় একটা। আমি একটা কাজ করি, এটা পুরোটা ক্লোজ করে দিই, নতুন একটা উইন্ডো নিই। আচ্ছা, সো আপনারা যখন ওপেন করবেন তখন একটা ফ্রেশ উইন্ডো দেখবেন। সেটা বেশি ফ্রেশ দেখাচ্ছে দেখি। আচ্ছা, চলে আসছে। ওকে, সো ফাইন। সো এখানে কি আপনারা যখন ওপেন করবেন ঠিক এমন দেখাবে, আমার এমন দেখাচ্ছে। আরো অনেক দেখতেও পারেন, চাইলে আশেপাশে দেখাইতেও পারে, ডাজেন্ট ম্যাটার। সো আপনারা চাইলে ফোল্ডারটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন, অথবা আপনারা উপরে অপশন দেখবেন যে ফাইল, ওই ফাইল থেকে ওপেন ফোল্ডার দিতে পারেন। ঠিক আছে? বা নতুন ফাইল তৈরি করতে হয়, এটা ফোল্ডার ওপেন করে ফেলবো। তো আমরা যে ফোল্ডারটা তৈরি করছি ওইটা ভিএস কোড দিয়ে ওপেন করে নিব। কি হবে? ভিএস কোডে গিয়ে ফাইল থেকে ওপেন ফোল্ডার, অনেকগুলো শর্টকাট আছে। ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে আমরা ফাইল থেকে গিয়ে করতে পারি আর কি। ফাইল থেকে ওপেন ফোল্ডার, সবার টপ অপশনটা পেয়ে যাবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করে ওই ফোল্ডারটা ধরাই দিতে হবে। কোন ফোল্ডারে? আমার ধরেন হচ্ছে ডাউনলোডস এর মধ্যে, সরি ডাউনলোড ডেস্কটপের মধ্যে 2024 সালে সিএমবিডি 63, 62, 64, এটা ক্লিক করে ওপেন দিলাম। তাহলে ওই ফোল্ডারটা হচ্ছে আমার এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? সবাইকে বুঝতে পারছি যে ফোল্ডার কেন ওপেন করতে হয়? জাস্ট ভিএস কোড ওপেন করার পরে কাজ হচ্ছে ফাইল থেকে গিয়ে ওপেন ফোল্ডার দিয়ে কোথায় ফোল্ডারটা আছে ধরায় দেওয়া। যদি কারো কোনো ইস্যুস হয় অবশ্যই সাপোর্ট টিম আছে, ওনারা আপনাদের হেল্প করবে। ওকে? আচ্ছা, ফোল্ডার ওপেন করলে অবশ্যই ডিজাইন দেখতে এত সুন্দর লাগবে না, কেন আপনারা যারা নতুন ভিএস করে ইউজ করবেন তখন দেখতে ডিফারেন্ট দেখাবে। কেমন দেখাবে আমি দেখাচ্ছি। তো এখন কি করতেছে এটা বড় বিষয় না, কেমন থাকবে ওটা বড় বিষয়। তো আমি একটা কাজ করি, এটা মনে হয় কি ম্যাটেরিয়াল ইউজ করতেছি। আচ্ছা, ম্যাটেরিয়াল মনে হয় না, ভিএস।
এটা রিলোড দিই। ওকে, এই তো। সো দেখেন এমন দেখাচ্ছে আর কি। ওকে, সো আরেকটা কাজ করে আমি আরেকটা জিনিস দেখাই, মানে দেখতে কেমন দেখাবে, অনেকে কনফিউজ আপনার এমন দেখাচ্ছে কেন। সো আরেকটা কাজ করে আমার মনে হয় একটা, আচ্ছা, এটা কই গেল। আচ্ছা, সো লার্ন উইথ সুমিত ভাই অবশ্যই আপনার অনেকে চিনেন, তো আমি ওনার ইয়েটা ইউজ করতেছি, থিমটা ডিসেবল করে দিলাম। সো দেখতে কেমন সেটা আমি দেখাই। সো দেখেন যখন আপনারা ভিএস কোড ফার্স্ট টাইম ইনস্টল করবেন, দেখতে এমন দেখাবে। ঠিক আছে, একটা ফোল্ডার যখন তৈরি করে ফেলছেন, যে 263 ওপেন করছেন, ওপেন করার পরে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এমন দেখাবে। দেখছেন স্ট্রাকচারটা, তাই বুঝতে পারছি। তো আমাদের প্রথম করণীয় কি, প্রথমে ফোল্ডার ওপেন করলাম, প্রত্যেক ওপেন করলাম, এই যে ফোল্ডার তৈরি করছিলাম মনে আছে একটু আগে, তৈরি করে এর মধ্যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 দিয়ে ফোল্ডার ওপেন করছিলাম, তাই না? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা আগে কাস্টমাইজেশন শুরু করব না, এটা করার আগে কিছু ছোট্ট কাজ করব। এটা হচ্ছে এক্সপ্লোরার, এই যে লেফট প্যানেল দেখতেছেন না, এটা ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে ওপেন হচ্ছে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। ঠিক আছে, তাহলে বারটা ওপেন ক্লোজ হবে। ওকে, কন্ট্রোল বা ম্যাকে ইউজ করলে কমান্ড দিলে আস্তে আস্তে যাচ্ছে। নাইস, এটাকে বলে কি এক্সপ্লোরার। নিচে হচ্ছে সার্চ, কোনো কিছু সার্চ করতে হলে সার্চ করতে হবে। এটা হচ্ছে গিটহাবের সোর্স কন্ট্রোল, এটা হচ্ছে রান ডিবাগ, এইগুলোর কাজ আমাদের আপাতত নাই, ইউজ করলে দেখবো কখন ইউজ করতেছে। আর এটা হচ্ছে এক্সটেনশন, সবাই কই যাব, এক্সটেনশনে চলে যাব। যাওয়ার পরে সবার আগে কি সার্চ করব, ম্যাটেরিয়াল কিছু একটা আছে, এই যে ম্যাটেরিয়াল আইকন থিম নামে একটা অপশন আছে, এটা আমি আনইনস্টল দিয়ে দিই তারপর কনফিউজ না হয়। একটা অপশন পেয়ে যাবেন, কি নাম, ম্যাটেরিয়াল আইকন থিম। এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে ম্যাটেরিয়াল আইকন থিম নামে কিছু একটা আছে, যেটা হচ্ছে পিকগিফট.com বা কিছু ফিলিপ গিফট, যাই হোক, তাই না ঠিক মতো উচ্চারণ করতেছি কিনা। সো এটা ইনস্টল করে ফেলবেন, প্রায় 23 লাখ ডাউনলোড আছে। ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর অপশন বলছে যে কি চাচ্ছেন, যে সেট আইকন ফাইল থিম, ম্যাটেরিয়াল আইকন থিম চুজ করে দিবেন। যদি না পারেন আবার ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ম্যাটেরিয়াল আইকন থিম চুজ করে দিবেন। দ্যাটস ইট। করার পর এখানে যাবেন। এখন দেখেন আপনার ফোল্ডার স্ট্রাকচার কি, একটু ফোল্ডার চলে আসছে না? আগে কিন্তু এটা ছিল না। কখন আসছে, যখন এটা আপনি অন করে দিচ্ছেন। আবার এখানে ক্লিক করলে আপনি ডিসেবল করে দিই, আবার চলে যাবে। ওকে, এই যে চলে গেছে, দেখছেন চলে গেছে, আর নাই। এত সুন্দর ফোল্ডার করতে পাবো, হয় ম্যাটেরিয়াল আইকন থিম ইউজ করতে পারেন, অথবা ভিএস কোড আইকন একটা অপশন আছে, এই যে ভিএস কোড আইকনস, এটা দিয়ে এনেবল দিবেন। ভিএস কোড আইকনস, এই যে ভিএস কোড আইকনস ডট টিম, এরা হচ্ছে বানাইছে, এটা সার্চ করলে পেয়ে যাবেন। এখানে এসে সার্চ করবেন, এনাবেল দিবেন। এখানে আসি, এখন হয় নাই, সেট ফাইল আইকন থিমে ক্লিক করবেন, ভিএস কোড আইকনস হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা অপশন। সো মাল্টিপল অপশন আছে, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। ওকে, তো ভিএস কোড ইউজ করতে পারেন, অথবা হচ্ছে ম্যাটেরিয়াল আরেকটা অপশন আছে, অনেকগুলাই আছে। এখানে আরেকটা আছে ম্যাটেরিয়াল থিম আইকন, ম্যাটেরিয়াল থিম। তো আমি এটা দিয়ে এনাবেল দিলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। সো ম্যাটেরিয়াল আইকন থিম ইউজ করলে এরকম দেখতে দেখাবে। রিজন কি, এখন দেখতে একটু হলেও সুন্দর দেখাবে, কি হবে, আমরা আসি। এখন আমরা যদি ফোল্ডার আগে এই থিমটা বা এক্সটেনশনটা সবাই ইনস্টল করে ফেলবেন, রিজনটা কি, যাতে বুঝতে সুবিধা হয়, না হলে বুঝতে একটু কষ্ট হবে। এখন দেখেন আমরা ফোল্ডার 3টা বানানো আছে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, আমি কিন্তু এখানে বানাইনি, কিভাবে বানাইছি, এখান থেকে বানাইছিলাম। তো আমি যদি জানি এখান থেকে যদি ডিলিট করে দিই, তাহলে তো কমন সেন্স যে এখান থেকে চলে যাবে। দেখেন এখানে চলে গেছে, মানে রিয়েল টাইম, এখানে চেঞ্জ করলো ওইখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখান থেকেও ফোল্ডার বানাইতে পারি, এখানে অপশন আছে দেখেন, নিউ ফোল্ডার। এটা হচ্ছে নিউ ফোল্ডার, আছে নিউ ফাইল। ধরেন দিলাম হচ্ছে ক্লাস 05, এন্টার দিলাম, ক্লাস 5 এর ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, সো আমরা চাইলে আবার কিন্তু এটা এখানেও চলে আসছে, দেখেন ক্লাস 5 চলে আসছে, তার মানে আমরা এখানে যে চেঞ্জ গুলা করবো এগুলো রিয়েল টাইম, সেম টাইমে এখানেও আপডেট হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে ক্লাস 6 একটা ফাইল তৈরি করি, ফর এক্সাম্পল ক্লাস 6, এখানেও দেখেন ক্লাস 6 চলে আসছে। তার মানে আমরা যদি কোনো চেঞ্জ এখানে করি সেটা কিন্তু এখানেও আসছে, আবার এখানে চেঞ্জ করলে সেটা আবার মেইন জায়গায় চেঞ্জ দেখাচ্ছে, মানে রিয়েল টাইম। ওকে, সো আমরা যে কোনো একটা জায়গায় কাজ করতে পারি। সো আপনারা চাইলে ফোল্ডারটা ওপেন করার পর ডিরেক্টলি এখান থেকেই ফোল্ডার তৈরি করা, ফাইল তৈরি করা ম্যানেজ করতে পারেন, কোনো সমস্যা, অথবা রাইট ক্লিক করেও
নিউ ফাইল নিউ ফোল্ডার দিয়ে তৈরি করতে পারেন। ওকে, সো আমরা এই ক্লাস 6টা ডিলিট করে দিলাম, ক্লাস 5টাও ডিলিট করে দিলাম। আমি কোথায় আছি? সরি 263 এর মধ্যে আছি। সো ক্লাস 1 ফোল্ডারটা তৈরি করা আছে, ডিলিট করলাম না। এটার ভিতরে এটা ওপেন করলাম, ওপেন করে এটার ভিতরে, বা আপনি ওপেন না করলেও এটার ভিতরে রাইট ক্লিক করে নিউ ফাইল, বা এখানে চাপ দিলেও হবে, উপরে দেখেন চাপ দিলেও নিউ ফাইল তৈরি হবে। তাহলে ক্লাস 1 এর মধ্যে ফাইল তৈরি করব। কি ফাইল? এখন আমরা আসি যে কি শিখতে যাচ্ছি, তাই না? কোড তো করলে হবে না, আমরা তো কিছু জিনিস বুঝি নাই। সো ফ্যাক্ট হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমাদের ওয়েবসাইটটা বানানো হয় কি দিয়ে, যেটা আমরা এখনো ডিসকাস করিনি। ফোল্ডার স্ট্রাকচার বুঝলাম, ফোল্ডার এখন কি ফাইল তৈরি করবো? এখন টেক্সট ফাইল তৈরি করি আপাতত। ধরেন ধরেন রিড ডট টিএক্সটি, এটা একটা টিএক্সটি ফাইল, মানে টেক্সট ফাইল। দেখি এটা এখানে আছে কিনা, এটা এখানেও আছে। ওকে, ওপেন করলে ভিতরে কিছুই নাই, প্লেন টেক্সট। তো আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, সেভ দেই, এখান থেকে এখানে এখানে ওপেন করলে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এটা কি? একটা প্লেন টেক্সট, কিচ্ছু না, একটা নোটপ্যাডের মতো আর কি। আচ্ছা, তো আমরা ব্রাউজারে কি বানাবো? ওয়েবসাইট বানাবো। এখন ওয়েবসাইট বানানোর জন্য কি কি জানা লাগবে, এটা আমরা ডিসকাস করি। এখন আসি ছোট্ট করে একটা ডিসকাস করে ফেলি। তো ফ্যাক্ট হচ্ছে আমরা যখন এই যে টেমপ্লেট গুলো দেখতেছি, এত সুন্দর সুন্দর ডিজাইন, এত সুন্দর সুন্দর কাজ, এগুলো কোত্থেকে আসতেছে বা কিভাবে বানানো হয়েছে? তো ওয়েবসাইট আমরা যে দেখতেছি এখানে, এই ওয়েবসাইটটা মোটামুটি 3টা জিনিস দিয়ে বানানো হয়েছে। তো একটা, দুইটা, 3টা। তো এটার বাহাইন্ড দ্য সিন 3টা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে আমাদের এইচটিএমএল, একটা হচ্ছে আমাদের, এটা বড় করে দিয়ে দেখি, একটা হচ্ছে আমাদের সিএসএস, আরেকটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। ওকে, তো আমাদের ওয়েবসাইটের বাহাইন্ড দ্য সিন 3টা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। সো যদি আমরা হিউম্যান বডি চিন্তা করি, হিউম্যান বডি মানে কি? আমরা নিজেরা যে মানুষ, ঠিক আছে, যাই হোক। সো হিউম্যান বডি যদি চিন্তা করি, তাহলে এইচটিএমএল কি, সিএসএস কি, আর জাভাস্ক্রিপ্ট কি? আচ্ছা, সো আমি একটা এক্সাম্পল যদি দেই, আমরা যদি হিউম্যান বডি চিন্তা করি, হিউম্যান বডির মধ্যে আমাদের হাড্ডি গুলো আছে, এগুলো হচ্ছে এইচটিএমএল। মানে হাড্ডি, শুধু হাড্ডি। যদি আপনার শুধু কঙ্কালটা হয়, স্কেলটনটা হয়, সেটাই হচ্ছে এইচটিএমএল। ঠিক আছে, তার খালি স্ট্রাকচার, খালি লেআউট, আপনি দেখতে কেমন সেটা ম্যাটার করে না, আপনার কঙ্কালটা স্ট্রাকচার লেআউট দ্বারা ওইটা ম্যাটার করে, ওটা হচ্ছে এইচটিএমএল। সেম ভাবে ওয়েবসাইটের স্ট্রাকচার বা লেআউট হচ্ছে আমরা এইচটিএমএল দিয়ে মেনটেন করি। স্ট্রাকচার, এসটিআরইউসি, স্ট্রাকচার এন্ড লেআউট। ওকে, সো এটা হয়তো দেখতেছেন না চোখে, সমস্যা নেই, বড় করে দিচ্ছি, জুম করলে বুঝতে পারবেন। এই যে এইচটিএমএল এর কাজ কি? স্ট্রাকচার বা লেআউট নিয়ে তার হচ্ছে কাজ। আমি যদি এক্সাম্পল দিই, আমাদের হিউম্যান বডির এক্সাম্পল দিলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে স্কেলেটন, স্কেলেটন, অথবা আমি বলতে পারি হচ্ছে হাড্ডি, কি বলে, কঙ্কাল। ওকে, ইংলিশ দেখছি, সরি, কিছু করার নাই, যাই হোক। সো এটাকে আমরা এই যদি হিউম্যান বডি কল্পনা করি আর কি। আর যদি তাহলে হিউম্যান বডি কল্পনা করি, তাহলে সিএসএস কি জিনিস এটা আমরা জানি না। সিএসএস হচ্ছে সেম ভাবে ডিজাইন, এর জন্য আমরা সিএসএস মানে ডিজাইন, স্পেলিং ভুল দেখছি, ডিআইএসআইজিএন, ডিজাইন। সো ডিজাইন বা হচ্ছে এই যে আমরা ওয়েবসাইটের ডিজাইনকেই আমরা আসলে সিএসএস বলি, বা একটা কালার দেওয়া, রং মাখানো। সো হিউম্যান বডি কল্পনা করলে আমাদের এক একজনের ডিজাইন দেখতে এক এক রকম, মানে কেউ আমরা হচ্ছে লম্বা, কেউ হচ্ছে স্কিন টোন মানে স্কিন কালার আর কি, কেউ কালো, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ উজ্জ্বল শ্যামলা, কেউ উজ্জ্বল ফর্সা। তো এরকম অনেক ধরনের কালার টোন আছে। এরপর এক একজনের হাইট এক এক রকম, এক একজনের ওয়েট এক এক রকম, তাই না? তো এই যে ডিফারেন্স তৈরি হচ্ছে, তাই না? এক এক ওয়েবসাইট দেখতে এক এক রকম, এক এক ওয়েবসাইটের শেপ এক এক রকম। তো এগুলোকে আমরা সিএসএস বলতেছি আপাতত, মানে হিউম্যান বডি হিসাব করলে আর কি। আর জাভা স্ক্রিপ্ট কি? সো এই বুঝলাম যে আচ্ছা, লেআউট স্ট্রাকচার গেল, ডিজাইন গেল। আমি একটু প্র্যাকটিক্যাল দেখাবো, একটু পরে প্র্যাকটিক্যাল দেখাবো, একটু ওয়েট করে, একটু ধৈর্য ধরে। সো জাভা স্ক্রিপ্ট যদি আমি তাহলে বলি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আহ এটা ওকে আমি বলবো হচ্ছে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু বিল্ড লজিক। আচ্ছা, তো আমার ওয়েবসাইটে যত লজিক্যাল জিনিসপত্র আছে এগুলো সবকিছু জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করে। ফর এক্সাম্পল, ক্লিক করলে কি হবে না হবে, ঠিক আছে, ডার্ক মোড, হোয়াইট মোড, বা হচ্ছে আমি যে প্রোডাক্ট কিনতেছি, অ্যাড টু কার্ট করতেছি, কার্ট কোথাও গিয়ে অ্যাড হচ্ছে, ওইখান থেকে আবার প্রোডাক্ট পারচেস হচ্ছে, পেমেন্ট মেথডে পেমেন্ট হচ্ছে, এই যে এতগুলো ফাংশনালিটি কাজ করতেছে। কন্ট্যাক্ট ফর্ম সাব কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করলে কন্ট্যাক্ট ফর্ম যাচ্ছে ব্যাক এন্ডে। এই যে যত কাজ আমরা দেখতেছি লজিক্যাল কাজ, এগুলো সবগুলো কি জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করে ব্রাউজারের মধ্যে বিহাইন্ড দ্য সিনে। কারণ এই ব্রাউজারে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো ওয়েব অ্যাপ্লিকেশন কি রান করবে না। বিহাইন্ড দ্য সিন কি এই তিনটা জিনিসই কাজ করে। ওকে, তো এই তিনটা ছাড়া আমাদের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বলে পুরোটাই অচল। সেটা ফেসবুক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা টুইটার হোক, ওয়ার্ল্ডের যত বড় ওয়েব অ্যাপ্লিকেশন হোক না কেন, এই তিনটা ছাড়া জিনিসগুলো কি অচল। যেগুলো হচ্ছে ব্রাউজারে চলে, যেগুলো জিনিসগুলো ব্রাউজারে চলে সেগুলো সবগুলোর জন্য বাইরে এই তিনটা জিনিসই কাজ করে। এই তিনটা ছাড়া সবকিছুই অচল। আচ্ছা, তো এটাকে যদি আমি হিউম্যান বডির লজিক দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের ব্রেইন, আমাদের ব্রেইন কি করে? সবকিছু কন্ট্রোল করে না? যদি ব্রেইনই অফ হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে? আমরা তো নড়তে পারবো না। এই যে আমি স্মেল নিতেছি, হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, ঠিক আছে, হাঁটতেছি, দৌড়াইতেছি, এগুলো সবকিছু আমার ব্রেইন থেকে কন্ট্রোল করতেছে না? ব্রেইন থেকে তো একটা ডিরেকশন যাচ্ছে, একটা রিকোয়েস্ট যাচ্ছে, তাই না? এবার রেসপন্স হচ্ছে। তো এই সবকিছু ব্রেন কন্ট্রোল করতেছে না? ওই সেম ভাবে এই ওয়েবসাইটে যত লজিক দেখতেছেন সবকিছুই কি জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করে। ওকে, যদি জাভাস্ক্রিপ্ট বন্ধ হইতে আপনি ওয়েবসাইট দেখবেন না, আপনার ওয়েব অ্যাপ্লিকেশন কাজ করতেছে না। ওই যে স্ট্রাকচার লেআউট আছে, মানে মরা বডে পড়ে আছে আর কি, আপনি মরে আছেন, ওইটাই খালি চল মানে দেখতেছেন, বাট ওটা কোনো কাজ করতেছে না বেসিক্যালি। দৌড়াইতেছে না, হাসতেছে না, খাইতেছে না। ঠিক আছে, ডেড বডি যদি আমরা যদি হিসাব করি, ওইটা হচ্ছে এইচটিএমএল সিএসএস বেসিক্যালি। আর যদি ফাংশনাল করছেন জানতো মানুষ, তাহলে সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। ওকে, মানে হিউম্যান বডি দিয়ে এক্সাম্পল দিলাম আর কি। সবাই কি ক্লিয়ার? তো এই তিনটার ছোট করে কনসেপ্ট হিসেবে বুঝতে পারছি যে তিনটার কাজ কি। ছোট্ট এক্সাম্পল দিচ্ছে, আশা করি বোঝার জন্য মোর দেন এনাফ। তাও যদি কোয়েশ্চেন দেয় কোনো সমস্যা নাই, কোয়েশ্চেন নিতে আমি আগ্রহী আছি। তো আর একটু এক্সাম্পল দিয়ে দিই। এটা হচ্ছে আমার এইচটিএমএল সিএসএস দিয়ে বানানো ওয়েব সাপোজ। এখন এই ওয়েবসাইট যদি এইচটিএমএল দিয়ে বানানো হয় তাহলে দেখতে কেমন দেখাবে? এটা বোঝা লাগবে না, আমি যা করতেছি বলে দেখেন। একটা ওয়েবসাইট যদি আমার শুধু এইচটিএমএল দিয়ে বানানো হইতো তাহলে দেখতে এমন দেখাইতো। এই দেখেন এত বড় বড় আইকন, খালি লেখার লেখা, দেখছেন? যদি একটা ওয়েবসাইট জাস্ট এইচটিএমএল ইউজ করে বানানো হয় তাহলে কিভাবে দেখাবে? এভাবে দেখাবে। ওকে, ঠিক আছে। আর একটা ওয়েবসাইট যদি সিএসএস অ্যাড করা হয় তাহলে দেখতে কেমন দেখাবে? রিলোড দেই, এই যেমন দেখাবে। তার মানে ওয়েবসাইটের যদি শুধু এইচটিএমএল দিয়ে বানানো হয় তাহলে স্ট্রাকচার খালি দেখা যাবে, খালি লেখা থাকবে, কোনো ডিজাইন থাকবে না। ওইটার উপরে যদি সিএসএস অ্যাড করে দিই তাহলে দেখতে এত সুন্দর দেখাবে। ওকে, এটাই হচ্ছে কি এইচটিএমএল আর সিএসএস এর কম্বিনেশন, এই ডিজাইনটা হয়েছে। তাহলে জাভা স্ক্রিপ্ট কি? সো এই ওয়েবসাইট আমরা এইচটিএমএল সিএসএস করতে পারি, কারণ এখানে ফাংশনের কাজ তেমন একটা নাই। জাভা স্ক্রিপ্ট যেমন একটা এক্সাম্পল যদি দিই, এখানে কি আসছে কিনা। তখন এই যে প্লে করলে একটা ভিডিও আসতেছে, এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজ। যে ক্লিক করলে কিছু একটা হইতেছে। এরপর ধরেন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে আমরা এখানে জাভা স্ক্রিপ্ট কি এখানে ক্লিক করলে যে আমি কালার চেঞ্জ করতে পারতেছি, এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজ। ওকে, বুঝতে পারছি? ওকে, এই যে সব colour change হয়ে গেছে। আচ্ছা, এরপর চাল ডালে বলেন প্রোডাক্ট পারচেস করতেছেন, অ্যাড টু কার্ট করতেছেন, এগুলো সব হলো জাভাস্ক্রিপ্টের কাজ, লজিক গুলো আর কি। আচ্ছা, সো আমরা আশা করি তিনটা ডিফারেন্স বুঝতে পারছি। তো একটা এইচটিএমএল দিয়ে যদি ওয়েবসাইট বানানো হয় তাহলে দেখতে কেমন দেখাবে? আমি জাস্ট এখান থেকে এটা ফালাই দিব, এটা বোঝা লাগবে না, পরে বুঝবো আমরা। তাহলে দেখতে এমন দেখাবে জাস্ট এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানানো হয়, দেখছেন? অনেকটা উইয়ার্ড দেখতে লাগতেছে। সেম ভাবে আমি যদি ট্রাই করি যে গুগলের ওয়েবসাইট দেখতে কেমন দেখায়, ধরেন লিখলাম হচ্ছে কোটম্যান বিডি, সার্চ করলাম, ডট কম নাই, এন্টার দিলাম। এই যে সার্চ করলাম, সার্চ রেজাল্ট আসলে আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে যদি গুগলের ওয়েবসাইট ডিজাইন চেঞ্জ করতে চাই, যেটা শুধু এইচটিএমএল বানালে কেমন দেখাইতো, যদি আমার এখানে ডিজাইন করেও নাই। সো আমি যদি শুধু এইচটিএমএল এটা এবি ডিজাইন করতাম তাহলে দেখতে এমন দেখাইতো। ঠিক আছে, এই যে। ওকে, তাহলে গুগলের পেজটা শুধু এইচটিএমএল দিয়ে বানালে এমন দেখাইতো। ওকে, সাথে সিএসএস অ্যাড করলে এমন দেখাবে।
ওকে, দ্যাটস ইট। সো আশা করি সবাই এইচটিএমএল সিএসএস এর ডিফারেন্সটা বুঝতে পারতেছি, যে কোনটা কি কাজে লাগতেছে। জাস্ট মুখে বুঝতেছি, প্র্যাকটিক্যালি এখনো দেখি নাই, দেখবো। সো কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন এখন পর্যন্ত? আচ্ছা, ভিএস কোডের স্ট্যাটাস বার বলতে আপনি কোনটা বুঝাচ্ছেন? এক্সপ্লোরার বারের কথা বলতেছি আমি, এটা এমনি ক্লিক করলে ওপেন হচ্ছে, বা কন্ট্রোল বি দিয়ে আপনি ওপেন অফ করতে পারবেন, ক্লোজ করতে পারবেন। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি থাকে আস্ক করতে পারেন বা চ্যাটে বলতে পারেন, আমি সময় দেব। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, একটা ওয়েব পেজ তো আমি সবকিছুই বুঝলাম ভাই, যে এইচটিএমএল তো ওয়েবসাইট বানানো যায়, তা আমি কেন বানাবো, তাই না? তো আমরা তো এখন দেখি নাই, তো এটা আমরা এখন দেখবো। সো এখন যদি আমি নিজের ওয়েবসাইট বানাইতে চাই, তাহলে কি করতে হবে? সো মাথায় রাখতে হবে, একটা এইচটিএমএল ফাইল হচ্ছে এক্সটেনশন আছে, যেমন ডট টিএক্সটি একটা এক্সটেনশন, যে টেক্সট ফাইল। সো প্রত্যেকটা ফাইলে একটা এক্সটেনশন নেম আছে। তো আমাদের ক্ষেত্রে এইচটিএমএল এর ক্ষেত্রে একটা এক্সটেনশন আছে, যে ফাইলের নাম, ধরেন আপনার নাম হচ্ছে কি লিখতে পারি, ধরেন ইসলাম, ঠিক আছে? তো এখন এই নামে একটা এইচটিএমএল ফাইল তৈরি করে দেন, কিভাবে তৈরি করবেন? ডট এইচটিএমএল। তখন এইচটিএমএল আইকন বসে গেছে। তো আমি যদি গুগল করে এইচটিএমএল দিয়ে, অনেক হয়তো আমরা আইকনটা চিনি না, এইচটিএমএল গুগল করলাম, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল 5। এইচটিএমএল মানে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এখন যদি কেউ আমরা ফ্রিতে দেখতে চাই, আমি আগেই বলছি যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট গুলো কি সব ওপেন সোর্স, এটা কোনো হিডেন কিছু নাই যে লুকায় রাখতেছি, আমি জানি আপনি জানেন, সবাই এটা ওপেন সোর্স, মানে যে কেউ চাইলে ওপেন ভাবে শিখতে পারে, ইউটিউব আছে, ওয়েবসাইট গুলো আছে। শুধু আমি এইচটিএমএল শিখবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে ডাব্লিউসি স্কুলস, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েবসাইট, এখান থেকে আমরা সবাই সবসময় হেল্প নিব। স্টিল আমি নেই, আপনারাও নেবেন ইন ফিউচারে, কারণ সবকিছু সবসময় মনে থাকে না, অনেক কিছু আমাদের দেখে নিতে হয় একবার এগুলো। তো এখানে কি বলছে, যে এইচটিএমএল কি, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস। এইচটিএমএল দিয়ে কি করা যায়? আমরা ওয়েবসাইট বানাতে পারবো। এইচটিএমএল ইজ ইজি টু লার্ন, সো এনজয় ইট। এরপর তার একটা এক্সাম্পল দিল, আর কোনো টাস্ক কি দিচ্ছে, একটা ইন্ট্রোডাকশন দিয়ে ক্লিক করি। আচ্ছা, ইন্ট্রোডাকশনে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইন্টারভিউ তো আস্ক করতে পারে যে এইচটিএমএল ফুল ফর্ম কি হইতে পারে, এটাতে কি করা যেতে পারে। এটা বলছে হচ্ছে ওয়েব পেজের স্ট্রাকচার বা লেআউট তৈরি করা যায়। এটা তো অনেকগুলো এলিমেন্ট দিয়ে হচ্ছে জিনিসটা ডিজাইন করা হয়। আর এটার কাজ কি? HTML এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। ওয়েবসাইটের স্ট্রাকচার দেখতে কেমন হবে বা কন্টেন্ট দেখতে কেমন হবে, সেটা সে বলে দেয় আর কি। আচ্ছা, আর এটা আমরা সামনে গিয়ে বুঝবো। তো আর এখানে তারা একটা এক্সাম্পল দিছে, একটা HTML এর টেমপ্লেট কেমন হওয়া উচিত বা ডকুমেন্ট কেমন হওয়া উচিত। তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি। তো আমি কি বলছি, যে একটা HTML ফাইল তৈরি করতে হলে একটা নাম দিতে হবে, তারপর ডট এইচটিএমএল, না হলে কিন্তু কাজ করবে না। সেম ভাবে আমি যদি আবার ট্রাই করি, ধরেন হাবিব ডট এইচটিএমএল, ঠিক আছে? তো প্রত্যেকটা ফাইল একটা এক্সটেনশন নাম থাকে। এখন ধরেন জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করবেন, তাহলে কিভাবে তৈরি করবেন? তাহলে হবে এরকম জিনিসটা, ধরুন অ্যাপ ডট জেএস, জেএস মানে জাভাস্ক্রিপ্ট ফাইল, দেখেন জাভাস্ক্রিপ্ট আইকন চলে আসছে। তাহলে সিএস ফাইল কিভাবে তৈরি করবো? সিএসএস ফাইল তৈরি করতে আপনি মেইন ডট সিএসএস, যে কোনো নাম দিতে পারেন, ডট সিএসএস, ডট এইচটিএমএল, ডট জাভাস্ক্রিপ্ট। সে হবে আমরা কি ফাইল ডিফারেন্সিয়েট করি, যাতে ব্রাউজারও বুঝতে পারে, সার্ভারও বুঝতে পারে কোনটা কি ফাইল। না হলে তো বোঝা মুশকিল, খালি নাম লিখলেও হবে না। তার জন্য একটা ইউনিক এক্সটেনশন আছে, ডট জেএস মানে জাভাস্ক্রিপ্ট, ডট এইচটিএমএল, ডট সিএসএস। ওকে, সেভাবে দেখি আমরা বিভিন্ন টাইপের ফোল্ডার বা ফাইল স্ট্রাকচার রেডি করি। সবাই ক্লিয়ার? সো আমরা একটা ফোল্ডার তৈরি করার পর, আমরা একটা এইচটিএমএল ফাইল যদি তৈরি করতে চাই, অবশ্যই নাম দিয়ে ডট এইচটিএমএল লাগাই দেবো সাথে, দ্যাটস ইট। আর জিনিসটা অবশ্যই আমাদের রিয়েল টাইম এখানেও কাজ করবে। দেখেন এখানে অ্যাপ ডট জেএস তৈরি হয়েছে, এইচটিএমএল তৈরি হয়েছে, বাট এত সুন্দর দেখাচ্ছে না যতটা সুন্দর আমাদের এখানে দেখাচ্ছে। সেটা কেন হয়েছে? ওই যে আমরা ভিএস কোড আইকন ইউজ করছি, সরি ম্যাটেরিয়াল আইকন, এটার কারণে হচ্ছে। সুন্দর করে আলাদা আলাদা করেছি, এটা হচ্ছে এফআই, কারণ দেখতেও সুবিধা, বুঝতেও সুবিধা। ওকে, আচ্ছা, তো আমরা আরেকবার রিপিট করি, যে আমাদের একটা এইচটিএমএল ফাইল বা জাভাস্ক্রিপ্ট ফাইল যেখানে আমরা কোড লিখবো, বা সিএসএস ফাইল যেখানে আমরা কোড লিখলো, ফাইল নামটা অবশ্যই শেষে ডট এইচটিএমএল, ডট সিএসএস বা ডট জাভাস্ক্রিপ্ট হইতে হবে। জাভাস্ক্রিপ্ট লিখলে ডট জেএস, এইচটিএমএল এর ক্ষেত্রে ডট এইচটিএমএল, সিএসএস এর ক্ষেত্রে ডট সিএসএস, এরকম করে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ধরেন পাইথনের ক্ষেত্রে হচ্ছে ধরেন ইন্ডেক্স ডট পাই, বুঝছেন? পাইথন আইকন বসে গেছে। তো তারা অটোমেটিক
ডিটেক্ট করতেছে। ওকে, সো এগুলো হচ্ছে এক্সটেনশন, ডট জেএস, ডট এইচটিএমএল, ডট পিওয়াই, ডট সিএস, এগুলো কি এক্সটেনশন। ওকে, সো আমরা যেহেতু আপনাদের এইচটিএমএল শিখবো, এগুলো নিয়ে এত মাথা ব্যথা কামানোর কিছু নাই। সো আমরা কি তৈরি করবো, একটা এইচটিএমএল ফাইল তৈরি করবো। সেটা নাম দিব কি, যে কোনো নাম দিতে পারে। তা আপনার নাম ধরেন সানি, তো সানি ডট এইচটিএমএল। এই তো ফাইল তৈরি করতে, দ্যাটস ইট। ফাইল তৈরি হইলে এটা আমার এই পাশে ওপেন হয়ে যাবে। আমি চাইলে মাল্টিপল ফাইল তৈরি করতে পারি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এরপর হইতে পারে কি অ্যাবাউট ডট এইচটিএমএল। কি লিখতেছে, এই যে হয়েছে। তো দেখেন প্রত্যেকটা ফাইল ওপেন করলে এটা এই পাশে ওপেন হয়ে যাচ্ছে। এবার ক্লিক করে করে আপনি মুভ করতে পারবেন কোন ফাইলে যাবেন। সো এইচটিএমএল ফাইল কিভাবে তৈরি করতে হয় সবাই কি বুঝতে পারছি? অবশ্যই ডট এইচটিএমএল বসাইতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। কারো কোনো কনফিউশন? এখন আসি আমাদের কিভাবে স্ট্রাকচার রেডি করতে হয়। স্ট্রাকচার রেডি করা খুবই ইজি। আপনি এভাবে ফাইল তৈরি করে যদি লেখেন আই এম লার্নিং HTML5, আচ্ছা, ওয়েব ডিজাইন, ঠিক আছে। তো এই যদি দেই, দিয়ে যদি আমি এখন ট্রাই করে দেখি যে আই এম লার্নিং কি ওয়েব ডিজাইন, এই ফাইলটা ওপেন কেমনে করবো? অবশ্যই ফাইলটা তৈরি হয়ে গেছে, এই যে তৈরি হয়েছে না, এই যে কই সানি ডট এইচটিএমএল। এখানে আমি কি করছি, লিখছি হচ্ছে আই এম লার্নিং ওয়েব ডিজাইন। অবশ্যই সেভ দিতে হবে, দেখেন আমি চেঞ্জ করছি না, চেঞ্জ করে দেখেন উপরে একটা সাদা গোল্লা আসছে না, হোয়াইট ডট। এটার মানে হচ্ছে কি আমি সেভ করি নাই। সো অবশ্যই কন্ট্রোল এস, সিটিআরএল প্লাস হচ্ছে এস দিলে কি হবে, সেভ হবে। ওকে, এটা দিলেই কি হবে, ফাইলটা সেভ হবে। কন্ট্রোল এস বা কমান্ড এস, ম্যাকে কন্ট্রোল এস দিলে ডট চলে গেছে, কারণ ফাইলটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমরা এখন যদি আসি এই সানি ডট এইচটিএমএল ওপেন করি, এই দেখেন আই এম লার্নিং ওয়েব ডিজাইন, এটা ওপেন হয়ে গেছে। আর এটা কোথেকে আসছে, এটা আমার হচ্ছে ওই পিসি ডেস্কটপ থেকে আসতেছে। ওকে, সো আমরা যদি এখন আরো কিছু লেখা ট্রাই করি, এই যে ধরেন আমি লিখলাম যে হ্যালো, সেভ দিলাম, যদি পাশাপাশি চলে যাবেন। তো আমি যদি হ্যালো যে লিখলাম, এই হ্যালোটা দেখেন আসছে কিনা, আসছে, আসে নাই, রিলোড দেই, হ্যালো চলে আসছে। একটু জুম করি। তার মানে আমি যদি এইচটিএমএল এভাবে লিখি, একটা ফাইল তৈরি করলে, তৈরি করে আমি যদি কিছু লেখি, ওই লেখাটা আমার অবশ্যই ব্রাউজারে শো করতেছে। ওকে, সো আমি তো আরো কিছু লেখা অ্যাড করি সাপোজ। সো আমি যদি আরো কিছু অ্যাড করি, ফর এক্সাম্পল আই এম লার্নিং হ্যালো, বাট আমি যাই লিখি এটা পাশাপাশি বলবো, আমি এন্টার দিলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, ওয়েলকাম, দেখেন যা লেখা আছে, ওয়েলকাম টু দ্য কোর্স। তো আমি সেভ দিই, দেখেন আসছে, আসে নাই, কারণ কি সেভ দিছি বাট এটা রিয়েল টাইম সেভ নিতেছে না। আমাকে রিলোড দিতে হবে চেক করার জন্য, রিলোড দিলাম, এই যে ওয়েলকাম টু দ্য কোর্স চলে আসছে। বুঝতে পারছি? তো আমরা চাইলে কি এভাবেও কাজ করতে পারি। সবাইকে বুঝতে পারছি? সো আমরা যে কোনো ফাইল তৈরি করে এটাকে আমরা ডিরেক্টলি ওপেন করতে পারি, এই যেখানে ক্লিক করে, যে যে ফাইলের মধ্যে আপনারা লেখা কোড গুলো লিখছেন বা যা লিখছেন, ক্লিক করলে ডিরেক্ট এটা কি ব্রাউজারে এভাবে ওপেন হয়ে যাবে। দেখেন সানি ডট এইচটিএমএল কোথেকে আসতেছে, ওই আমার ডেস্কটপ যেখানে সেভ আছে এখান থেকে ওপেন হচ্ছে। ওকে, সবাইকে বুঝতে পারছি? বাট এটা হচ্ছে গুড অ্যাপ্রোচ না। এইচটিএমএল লেখার অনেকগুলো পারফেক্ট ওয়ে আছে, এটা আমরা ফলো করবো। বাট এভাবে তৈরি করে আপনি যদি লেখেন, সেটা কিন্তু আমরা চাইলে ব্রাউজারে ডিরেক্টলি ওপেন করতে পারি, এতে হবে। ওকে, তো সবাই একটু খেয়াল করি। তো আমরা কইছিলাম আই এম লার্নিং ওয়েব ডিজাইন, যা লিখলাম সেটা হচ্ছে আমরা চাইলে ওপেন করলে জিনিসটা এমন দেখাবে। বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু টু রাইট এইচটিএমএল। ওকে, সো একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, ওই ওয়েটা কি, ওইটা তো মুখস্থ কিছু নাই। ওটা আমি বললাম যে আমরা যে এই ওয়েবসাইটে আসি wcschools.com, এখান থেকে আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি সবকিছু শিখতে পারি। তো ওরা বলছে এইচটিএমএল লেখার একটা ওয়ে আছে। তো ওইটা কি, আগে ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে, এরপর হচ্ছে এইচটিএমএল দিতে হবে, এরপর হেড, অনেক কিছু আছে। আচ্ছা, তো আমি একটু বুঝার ট্রাই করি, চলেন। তো এটা তো গেল, তো এখন গুড প্র্যাকটিসটা কি? গুড প্র্যাকটিস হচ্ছে আমাদের শুরু করার আগে অবশ্যই লিখতে হবে ডক টাইপ। ওকে, তো আমরা অবশ্যই এভাবে লিখবো না, আমি আগে ডক টাইপ বাদ দিই, ডক টাইপ পরে আসি। নর্মালি আমরা কিভাবে লিখবো, আমরা যে এইচটিএমএল লিখি, দেখেন কি এটা ক্রোকোডাইল ব্র্যাকেট বলে, কি বলে, ক্রোকোডাইল ব্র্যাকেট। ঠিক আছে,
তো আমরা এই প্রোগ্রামটাকে স্টার্ট দিয়ে এইচটিএমএল লিখলাম, এটা আমি এন্ড করে দেই, তাহলে একটা ক্লোজিং ট্যাগ চলে আসছে। এটাকে আমরা বলি হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটাকে আমরা বলি ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ কি সেম নাম, বাট আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, কি আছে ফরওয়ার্ড স্ল্যাশ। এটার ভিতরে দুইটা ভাগ হয়, একটা হচ্ছে হেড, লিখে এন্টার দিবেন, হেড ট্যাগ চলে আসছে, এটারও একটা স্টার্টিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। আরেকটা হচ্ছে কি বডি, বডি লিখে এন্টার দিবেন, একটা ট্যাগ তৈরি হয়ে গেছে, এটার একটা স্টার্টিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ আছে। কি হবে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এই পুরোটা আমরা কার মধ্যে র‍্যাপ করা, এই এইচটিএমএল এর মধ্যে র‍্যাপ করা, বুঝতে পারছি? এই বডির মধ্যে হচ্ছে আমরা যা ইচ্ছা লিখতে পারি, যে হ্যালো লেটস লার্ন এইচটিএমএল, এইচটিএমএল5, ওকে, সেভ দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন দেখতে চাই যে না ভাই এটা যে আমি কোড করলাম এটা আমি কিভাবে দেখবো, আমি এখানে আসলাম, আমি রিলোড দেই, এই যে হ্যালো লেটস লার্ন এইচটিএমএল5, এটা হচ্ছে কি রিয়েল টাইমে এখানে চলে আসছে। বাট স্টিল কি আমার কিন্তু সেভ দিয়ে রিলোড দেওয়া লাগতেছে চেঞ্জ গুলো দেখার জন্য, কারণ কি এটা আমি হচ্ছে এখান থেকে ওপেন করছি, থেকে এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি ওপেন করছি, তাই না? তো আমি চাচ্ছি না বিষয়টা যাতে এমন না হয়, আমি বারবার এত কষ্ট না করে আমি চাচ্ছি এটা যাতে অটোমেটিক রিলোড নিয়ে এনে। তো এটা আমি কিভাবে করবো, এটার জন্য এক্সটেনশন আছে, নাম হচ্ছে লাইভ সার্ভার, ইন সার্ভার লাইভ সার্ভার। এই লাইভ সার্ভারটা আপনারা হচ্ছে সবাই ইনস্টল করে ফেলবেন। এটা ইনস্টল করা আছে আমার অলরেডি, জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, কঠিন তো কিছু না। ইনস্টল করার পরে আমরা যে ফাইলটা লাইভ সার্ভার ওপেন করতে চাচ্ছি সেটা রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব, বা গো লাইভে ক্লিক করলেও হবে। তখন একটা সার্ভার ওপেন দেখেন আপনার, ওই যে এইচটিটিপি দিয়ে একটা লোকাল হোস্টের আইডি দিয়ে ওইটার মধ্যে sunny.html লিঙ্কটা ওপেন হয়ে গেল, হয়েছে? এইটার মধ্যে লেখা উঠছে যে হ্যালো লেটস লার্ন এইচটিএমএল, একটু জুম করে নি, জুম করছে আর কি। এখন যদি আমি আরো কিছু অ্যাড করি, যে হাই, ইয়ে সেভ দেই, তাহলে কি হচ্ছে আমার দেখেন পিসি কল লাগছে অটোমেটিক হাই চলে আসছে, মানে রিয়েল টাইমে চেঞ্জ হচ্ছে। ওকে, আমি যদি পুরোটা রিমুভ করে সেভ দেই, তাহলে দেখেন সাথে সব চলে গেছে। এটা হচ্ছে কি এখানে সার্ভার ওপেন হয়েছে যেটা রিয়েল টাইমে কাজ করছে, রিলোড দেওয়া লাগতেছে না। ওকে, আচ্ছা, তার মানে আমি একটা এইচটিএমএল ফাইল যখন তৈরি করব অবশ্যই এইচটিএমএল ট্যাগের ভিতরে দুইটা ভাগ হবে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। প্রত্যেকটার একটা স্টার্টিং ট্যাগ আর একটা এন্ডিং ট্যাগ আছে। আর এই বডি আর হেডটা আলাদা আলাদা, দুইটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে র্যাপ করা। এই বডির মধ্যে হচ্ছে আমরা যা ইচ্ছা কোডগুলো লিখবো। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? একটু চ্যাটে রেসপন্স করবে। আচ্ছা, তো আমরা বুঝলাম। তো এখন কথা হচ্ছে আমাদের কিছু ফার্স্ট টাস্ক দেখে ফেলি। যেমন হচ্ছে কিছু ট্যাগ বলি, ট্যাগ মানে হচ্ছে যাতে ব্রাউজার আইডেন্টিফাই করতে পারে এটা কি টাইপের এলিমেন্ট, ঠিক আছে? লাইভ সার্ভার হচ্ছে একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা সবাই ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করলে আমি যদি আচ্ছা ইনস্টল করি না করি, করলে একটা অপশন পাবেন, রাইট ক্লিক দিলে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, এই অপশনটা কখন আসবে, যখন এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে? ইনস্টল করার পর অপশনটা চলে আসবে, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার অপশনটা চলে আসবে, ঠিক আছে? তারপর এখানে একটা আইপি দিয়ে লোকাল হোস্টের মধ্যে আপনার সার্ভারটা অন হয়ে যাবে। এরপর আমি এখানে যা লিখবো, যে হ্যালো ওয়ার্ল্ড যদি আমি লিখি, সেভ দেই, ইনস্ট্যান্ট চেঞ্জ গুলো এখানে দেখা যাবে। ওকে, লিঙ্কটা খেয়াল করেন, এটা কিন্তু লোকাল হোস্ট না। রিলোড দিলে লোকাল হোস্ট, এটা লোকাল হোস্ট বলতে সরি, আমার কিন্তু লোকাল ফাইল থেকে ওপেন করি নাই, তা তখন রিলোড দিলে কাজ করছে। বাট এখানে কি রিয়েল টাইমে চেঞ্জ হচ্ছে, এটা আইপির মধ্যে দেখেন এইচটিটিপি দিয়ে ওইটার মধ্যে আসছে, এটা কিন্তু লোকালি আসতেছে ফাইল থেকে। আর এটা কি ওই লোকাল হোস্ট থেকে ওপেন হচ্ছে একটা পোর্টের মাধ্যমে। ওকে, আচ্ছা। সো হ্যালো ওয়ার্ল্ড, তো অবশ্যই আমি চাচ্ছি যে না এভাবে কোড, এটাও কিন্তু গুড ওয়ে না, তাহলে কিভাবে লিখবো? হেডিং একটা ট্যাগ আছে, হেডিং মানে কি H1 একটা হেডিং ট্যাগ, ঠিক আছে? এটার মধ্যে যদি হ্যালো ওয়ার্ল্ডটা বসাই দিলে কেমন হয় দেখি। সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখেন একটু বড় হয়ে গেছে না, জুম আউট করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড। এরপর যদি আমি আরেকটা ট্যাগ বানাই,
এটাকে দিলাম H2, দেখেন H2, ঠিক আছে, সেভ দিলাম, আর একটু ছোট হয়ে গেছে। এভাবে করে আমার 7টা হেডিং ট্যাগ আছে, H3, H4, H5, H6, এভাবে করে কি, সরি, 6টা হেডিং ট্যাগ আছে। ঠিক আছে, দেখেন H1 সবচেয়ে বড়, তারপর সবার ছোট হচ্ছে কি H6। এগুলোকে আমরা হেডিং ট্যাগ বলি, যেগুলো প্রায় সময় আমরা ইউজ করি, কি বলি, হেডিং ট্যাগ। সো এটা আমি সেভ দিই, সেভ দিয়ে আমার হেডিং ট্যাগ সহ চলে আসতেছে, তাই না? আমি চাচ্ছি এই হেডিং ট্যাগ লেখাটা যাতে ব্রাউজারে শো না করে। ওকে, এটার জন্য একটা কাজ করা যায়, যাতে আমি খালি কোড দেখলে বুঝতে পারি এটা হচ্ছে আমার হেডিং ট্যাগ, কোড দেখলে, বাট ব্রাউজার যাতে শো না করে, এটাকে বলা হচ্ছে কমেন্ট। তো কমেন্ট মানে কি, কমেন্ট হচ্ছে আমরা ডেভেলপারদের বোঝার জন্য আমরা ইউজ করি, বা একটা ডকুমেন্টেশন বা নোট টাইপের কিছু একটা। এটা কিভাবে করলাম, এটা শর্টকাটে অপশন হচ্ছে ওই লাইনটা, ওই লাইনে গিয়ে বা সিলেক্ট করে, ওই লাইনে গেলেও হবে, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যাবে। কি হবে, কন্ট্রোল প্লাস হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এইটা যখন আমরা দিব তখন কি ওই লাইনটা কমেন্ট হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে এটাকে মাউস থেকে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দেই, তাহলে কমেন্ট হয়ে যাচ্ছে, আবার চাপ দেই, আবার আনকমেন্ট হয়ে যাচ্ছে। তো কমেন্ট করে সুবিধাটা কি, সেভ দিলাম, এই লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এই হ্যালো ওয়ার্ল্ডটা, দেখছেন? তো এখানে আমি যা লিখবো সেটা আমার এখানে ভিজিবল হবে না। তো কমেন্ট কি, কমেন্ট একটা ডকুমেন্টেশন, একটা নোট, যেটা হচ্ছে কি জাস্ট আমার ডেভেলপারদের বোঝার জন্য আমরা ইউজ করি। ওকে, সবাই বুঝতে পারছি? আর এগুলা কি, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, যেখানে H1 থেকে H6 পর্যন্ত। ওকে, আমরা সবগুলো একসাথে ইউজ করব না, যখন যেটা প্রয়োজন। ওকে, H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। হেডিং মানে কি, মানে মেইন ট্যাগ, যেটাকে আমরা বলি একটু বোল্ড ট্যাগ আর কি, একটু মোটা করে, দেখছেন? এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছি হেডিং ট্যাগ আর কমেন্ট কি জিনিস? আচ্ছা, খুবই সিম্পল জিনিস, হেডিং ট্যাগ কি আর কমেন্ট কি। হেডিং ট্যাগ শিখলাম, আর একটা ছোট জিনিস শিখে ফেলি, আর ওটা আসতেছি, প্যারাগ্রাফ। এই দুইটা জিনিস আজকে এই পর্যন্তই, জাস্ট ছোট্ট করে লিখলাম। ধরেন লরেম 10, লরেম 10 মানে বুঝতেছি, এটা মানে হচ্ছে 10টা দামি ওয়ার্ড জেনারেট। দামি মানে কি, যেগুলো কোনো মানে নাই, মিনিংফুল কিছু না, জাস্ট আপাতত কন্টেন্ট লাগবে, একটু ওয়েবসাইটে কিছু দেখাইতে হবে, তাই দামি কন্টেন্ট জেনারেট করছে। এটা এটা কিভাবে করে, জাস্ট লরেম লিখবেন, লরেম লিখে যদি 10 দেন 10টা ওয়ার্ড জেনারেট হবে। যদি লরেম লিখে 20 দিয়ে এন্টার দেন 20টা ওয়ার্ড জেনারেট হবে। লরেম লিখে 300 দিয়ে এন্টার দেন 300টা ওয়ার্ড জেনারেট হচ্ছে। ওকে, আমার এতগুলো দরকার নাই, আমি আপাতত 20টা ওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে সেভ দিলাম। এটা কি, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ, পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ। এটাকে আমরা কি বলি, প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, দিয়ে সেভ দিলাম, এই দেখেন প্যারাগ্রাফ চলে আসবে, দেখছেন? এই যে এগুলো বোল্ড হয় না, এগুলো হচ্ছে একটু, এগুলো একটু মোটা হয়, আর এগুলো হচ্ছে প্যারাগ্রাফ লেখা হয়। এখন একটু এক্সাম্পল, লাইভ এক্সাম্পল দেখাই। যেমন হচ্ছে আমাদের একটু আগে যেটা করলাম, এই যে আমরা একটা ওয়েবসাইট দেখলাম, এখানে যদি আমি ইন্সপেক্ট করি, দেখবেন, এটা আমি পরে বুঝবো ক্রোম ডেভেলপার টুলস কি জিনিস, দেখবেন এখানে অনেক জায়গায় H1 এগুলো ইউজ করা হয়েছে অনেক বেশি। যেমন যদি আমি এটা দেখি, এটা কি, এটা হচ্ছে H1 ট্যাগ, দেখছেন? এই দেখেন H1 এর মধ্যে এই ভ্যানকুভার লেখাটা আসছে, ফার্স্ট ক্লাস ভ্যানকুভার। ঠিক আছে, বুঝতে পারছি? আবার এখানে দেখেন ছোট্ট যে টেক্সট, এটা মাউস নেই, এটা কি, এটা যে ওপেন করি, এটা হচ্ছে ওরা প্যারাগ্রাফ দেয় না, এটা ওই বাজে কাজ করছে। যাই হোক, আমি একটু ট্রাই করে দেখি এখানে কি দিছে। ওপেন যদি করি, আচ্ছা, এখানেও ওরা প্যারাগ্রাফ দেয় নাই। আচ্ছা, যাই হোক, বাট একটা গুড প্র্যাকটিস হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দাও। এখানে দেখেন H5 ট্যাগ ইউজ করছে, দেখছেন? এটাতে H5 ট্যাগ ইউজ করছে, এটাতে কি ইউজ করছে, এটা তারা H4 ইউজ করছে, খেয়াল করছেন? এটা থেকে প্যারাগ্রাফ ইউজ করছে, প্যারাগ্রাফ মনে হয় ওরা ইউজ করেই নাই, তো তাহলে ডিপ দিয়ে বসাই দিয়েছে কোনো মতো। যাই হোক, সো আমরা কি করতে পারি, এ হবে, এই লেখাগুলো এখানে প্যারাগ্রাফ ইউজ, দেখছেন এখানে প্যারাগ্রাফ ইউজ করছে। আবার এখানে H3 ইউজ করছে, H3 কোন, এটা H3, এটা আর প্যারাগ্রাফ ট্যাগ। সো বিভিন্ন কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমরা ট্যাগ গুলোকে আমরা ইউজ করি। ওকে, তো এর মধ্যে কি আছে আমাদের, হেডিং ট্যাগ আছে, আর প্যারাগ্রাফ ট্যাগ সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, তো কোনটা কখন ইউজ হয় এটা আমরা কাজ করতে করতে বুঝবো। আপাতত খালি বুঝে যে H1 থেকে H6 হেডিং ট্যাগ আছে, যেগুলো একটু বোল্ড আকারে হয়, আর প্যারাগ্রাফ হচ্ছে ছোট্ট টেক্সট ইউজ করার জন্য আমরা ব্যবহার করি। ওকে, আর লাস্টলি হচ্ছে আমি ছোট্ট একটা বিষয় দেখে ফেলি,
হেডিং ট্যাগ বুঝলাম, প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম, কমেন্ট বুঝলাম, আর ছোট্ট একটা জিনিস দেখবো, তারপর আমি আমি আপনাদের কোয়েশ্চেন গুলো নিতেছি। সেটা হচ্ছে এই যে উপরে সানি ডট এইচটিএমএল লেখা, এখানে কি লেখা? এখানে ওই লোকাল হচ্ছে আইডিটা দেওয়া, দেখছেন? তো এটা আমি কিভাবে চেঞ্জ করব? এটার জন্য হেডের মধ্যে একটা কাজ করতে হবে। তো আমাদের ওয়েবসাইট যা ডিজাইন করা সবকিছু না বডির মধ্যে করব, খালি হেডটা বাদ দিয়ে হেডে কি করব? আমাদের ওয়েবসাইটে যত ইনফরমেশন থাকে সবকিছু হেডের মধ্যে থাকে। তো এখানে যেমন টাইটেল একটা ইনফরমেশন, এন্টার দিলাম টাইটেল ট্যাগ, এর মধ্যে লিখলাম হচ্ছে লেটস লার্ন HTML5, দিয়ে সেভ দিলাম। যখনই সেভ দিব তখন দেখেন এখানে উপরে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, যে লেটস লার্ন HTML5। এটাই হচ্ছে কি আমার টাইটেল বা পেজ টাইটেল বলে। তো এটা আমরা কিভাবে অ্যাড করলাম? হেডের মধ্যে টাইটেল ট্যাগ দিয়ে। ওকে। সো যদি কোনো ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ করতে হয় তাহলে আমরা টাইটেল ট্যাগের মধ্যে যদি কিছু বসাই হেডের ভিতরে, তাহলে টাইটেল চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের আপাতত হেডের কাজ হচ্ছে এতটুকুই, টাইটেল বসানো, আর বডির মধ্যে আমরা বাকি সব ট্যাগ বসাবো। ঠিক আছে? আর পুরা দুইটাই হচ্ছে HTML এর মধ্যে র্যাপ করা থাকবে। ওকে, সবাই ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো কনফিউশন আছে? সার্ভারটা আমি একটু পরে দেখাচ্ছি আবার। হেডের মধ্যে আমাদের অনেক কিছু বসবে, বাট সামনে বুঝবো। আপাতত টাইটেলটা বসুক, খালি নামটা চেঞ্জ করবো, টাইটেল ট্যাগ। ট্যাগ কোনগুলা? VS কোড সহজ, জাস্ট নাম লিখবেন, এন্টার দিবেন, ট্যাগ অটো জেনারেট হয়ে যাবে, কিছু করতে হবে না। ওকে। না হলে অন্য কোনো জায়গায় আমার কি করতে হবে, এভাবে লিখে H6 লিখে বা H5 লিখে দিয়ে করতে হতো। এখন জাস্ট H5 লিখে এন্টার দিলেও কি অটোমেটিক কাজ চলে, ট্যাগ রেডি হয়ে যায়। ওকে। অবশ্যই ট্যাগের ভিতরে লিখতে হবে, বাইরে না। ঠিক আছে? H7 হবে না। তো এটা বোঝার জন্য তো আমি এগুলো আমি বানাই নাই, এগুলো এখানে লেখাই আছে যে HTML হেডিংস। এখানে ক্লিক করবেন, এই যে H1 থেকে H6 হেডিং আছে, ওয়ান টু ডিসপ্লে অন ওয়েব পেজ। সাবটাইটেল আর টাইটেল ব্যবহার করে আমরা হেডিং ব্যবহার করবো। ওকে। আচ্ছা, আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি আমাদের এই ছোট্ট করে ডক টাইপ HTML এটা আমরা কেন ব্যবহার করব? এই ডক টাইপ আমরা ব্যবহার করব হচ্ছে ব্রাউজারকে এটা বোঝানোর জন্য, এটা হচ্ছে HTML ভার্সন 5। কি, এই ডক টাইপ কেন ব্যবহার করব? যেটা হচ্ছে আমার HTML ভার্সন 5 ফাইল, এটা বোঝানোর জন্য। এটা এখানে লেখাই আছে, এটা না দিলে কোনো ক্ষতি হবে না, বাট গুড প্র্যাকটিস বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা দেওয়া। এই যে ডক টাইপ HTML কি জন্য ইউজ করা হয়? ডিফাইন্স, এটা হচ্ছে HTML5 ডকুমেন্ট। HTML গুলো ভার্সন আছে 1 2 3 এভাবে করে 5 যে ভার্সন, যে লেটেস্ট ভার্সনটা, এটা ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা ডক টাইপ HTML টা ইউজ করি। এরপর এটা কি? HTML কি? এটা হচ্ছে আমাদের রুট এলিমেন্ট। হেড কি? হেডের হচ্ছে আমাদের সবকিছু মেটা ইনফরমেশন ক্যারি করে। আপাতত টাইটেলটা আমরা এগুলো বসাইছি, বাকি সামনে দেখবো। টাইটেল কি? পেজের নাম। বডির ভিতরে কি করে? আমরা সব কিছু কন্টেন্ট ওটার মধ্যে লিখবো। H1 কি? একটা হেডিং। আর P কি? প্যারাগ্রাফ। সো আপাতত এখানে এসে প্রথম পেজটা ভালো মতো পড়বেন, আমি কিন্তু নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করবো। ওকে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি শর্ট করে এখন একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে কি আহ লাইভ সার্ভার কিভাবে করবো। লাইভ সার্ভার আমি অফ করে দেওয়া পড়বো। ওকে, এটা রেকর্ডিং একটু সেভ হয়ে যাক। এখানে দেখেন গো লাইভ। এই গো লাইভ অপশনটা কখন আসবে? যখন আপনারা এক্সটেনশন না মানে এক্সটেনশনে যাবেন, যাওয়ার পর লাইভ সার্ভার ইস্যু হইলে সাপোর্টে চলে যাবেন। এই এক্সটেনশনটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর এখন দেখেন আমি যদি রিলোড দেই, এটা তো কাজ করবে, চলে আসছে। বাট এটা এটা কাজ করবে? রিলোড দেই, না, এটা এটা কাজ করতেছে না। কারণ কি? এখন লাইভ সার্ভার বন্ধ। তাহলে কিভাবে চালু করব? গিয়ে ওই ফাইলটা ওপেন করে, ফাইল ওপেন করার পরে রাইট ক্লিক দিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার, অথবা এখানে গো লাইভে ক্লিক করবেন, তাও হবে। গো লাইভে ক্লিক করবেন অথবা ওপেন উইথ লাইভ সার্ভার, এই অপশনটা তখনই চালু হবে যখন আপনারা এক্সটেনশন ইনস্টল করবেন। কোনটা? লাইভ সার্ভার। সো দিলাম হচ্ছে গো লাইভ, বা হচ্ছে ওপেন লাইভ সার্ভার দিলে এটা ওপেন হয়ে যাবে। যাচ্ছে। ওকে, সবাই বুঝতে পারছি? আচ্ছা, তো আশা করি আমরা সবাই ক্লিয়ার। আমি রেকর্ডিং পজ করলাম।